স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। হুম। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো শুভ সন্ধ্যা। সবাই নিশ্চয়ই ভালো আছেন নাকি? হ্যাঁ স্যার, ভালো। জি স্যার। ভালো নেই? আমি বলছি ভালো নেই আপনারা। কেন নেই? তার কারণ হচ্ছে সকালের ক্লাস টপিক শেষ হয়নি। আপনারা জি স্যার। পরিপূর্ণরূপে বুঝতে পারেননি। আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়ে গেছিল, আমি তার ফাঁকে ইঁদুরের মতো দৌড় দিয়েছি। এটা আসলে আপনাদের বুঝতে বাকি রয়ে গেছে, যার জন্য সকালের টপিকসটা নিয়েই আলাদা কোনো টপিকস এখন হবে না। অর্থাৎ আমি এই সকালের যে টপিকসটা ছিল যে নিউমারোলজিতে প্রেডিকশন কিভাবে হয়, এটাকে সমাপ্ত করে যে প্রশ্ন আপনাদের ছিল, তারপরে হচ্ছে গুরুজি নক্ষত্রে আলোচনা করবেন। তো এইখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বাকি রয়ে গেছে। দেখুন, সারাদিন ধরে আমার দিকে প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, করবেন। সারাদিন ধরে একজন পেশেন্ট বা একজন ক্লায়েন্ট বা একজন ভাগ্যফল প্রত্যাশী আপনাদের কাছে আসবে, তো অনেক বুক ভরা আশা নিয়ে আসবে। তো শেষ ক্লাস হচ্ছে প্রতিকার। তো নিউমারোলজির আজকে শেষ ক্লাস হলো, সেটা হচ্ছে প্রতিকার। তো প্রতিকারটাই গিয়ে যদি গোলমাল পাকিয়ে যায়, তাহলে কিন্তু সেই জীবনে সারা জীবন ধরে আমরা যা অর্জন করলাম, সেই অর্জন কিন্তু আর ঠিক হবে না। স্যার স্যার আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন স্যার? হ্যাঁ স্যার, আপনার আলোচনার পূর্বে আমার একটা প্রশ্ন আছে স্যার। এই প্রশ্নটা আলোচনার পূর্বের প্রশ্ন স্যার। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে, আমাদের যে প্রতিকার বা গ্রহরত্ন আমাদের এই সমস্যা সমাধানে কিভাবে কাজ করে, এটা যদি একটু এক্সপ্লেন করেন স্যার, তাহলে বোধহয় ভালো হবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটাও হবে। মোবাইলে এখন দেখতে পাওয়া যাচ্ছে না কেন স্যার ভিডিও? কেন মোবাইলে দেখা যাবে না কেন? এখন যাচ্ছে স্যার, এখন যাচ্ছে স্যার। না, নেটওয়ার্কের প্রবলেম হবে। আমরা দেখতে পাচ্ছি আপনার নেটওয়ার্ক এখন পাচ্ছি, আবার পাচ্ছি। এবার দেখুন, যে একটি ভালো প্রশ্ন করেছেন, এটা কিন্তু আমি এখনই আলোচনা করতাম। তারপরে জয়ন্ত দেব কি যেন বললেন, আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন? স্যার আমার জানা আছে স্যার, ওই শুক্র মঙ্গল একসঙ্গে দেখলাম কি রত্নের ইয়ে করবো স্যার। আর আমার কাছে স্যার এই কালকে আমার মেসেঞ্জারে একটা কুষ্টির ছবি, রাশি চকের ছবি আছে স্যার। সেখানে রাহু বুধ এবং শুক্র মঙ্গল একসঙ্গে আছে। রাহু বুধ তো সকালেই, রাহু বুধের কথা সকালেই সমাপ্ত করলাম, যে রাহু বুধ একসঙ্গে থাকলে চারটা একসঙ্গে স্যার, চতুর্গ্রহ একসঙ্গে স্যার, রাহু বুধ শুক্র মঙ্গল। রাহু বুধ শুক্র আর মঙ্গল, এইটা এখন কোন নাম্বার ঘরে আছে এটাকে আগে দেখতে হবে। তার উপরে আর কোন গ্রহের দৃষ্টি আছে কিনা দেখুন। রাহু মঙ্গল বুধ এই তিনটির প্রতিকার কোনো ক্রমেই দেওয়া যাবে না। তো শুক্রের প্রতিকারটা দেওয়া যাবে কি যাবে না, এটা কিন্তু আপনাকে বিচার করে বের করতে হবে। আমি ওইটাকে ধরে নেই স্যার। আমি যখন আমার কাছে কুস্তিটা আসছে স্যার, তখন আপনি গতকালকে ওই টিভিতে স্যার ইয়ে করছেন, এই রাশিচকের ইয়ে রাশিফল বলতেছেন স্যার। তো আমার মেয়ে বলছে যে উনি হচ্ছে বাবার স্যার। তো আমি তারপর বলে দিচ্ছি যে এই কুস্তিটা একটু জটিল, এটা আমি এখনো তো এত বিদ্যা অর্জন করিনি, আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করুন। আমি সেটাই বলে দিচ্ছি স্যার। তো আমার জানার আগ্রহটা দিকে রয়ে গেছে যে চতুর্গ্রহ যদি স্যার একবারে থাকে তাহলে কি হবে, বা চতুর্গ্রহ কেন, পঞ্চগ্রহ ষষ্ঠ গ্রহ কিন্তু একসঙ্গে আছে, এমন প্ল্যানেটও আমার কাছে আছে। যেমন আজকে সকালে আপনাদের একটি প্ল্যানেট কিন্তু আমি দেখালাম, যে প্ল্যানেটটি যার আঙ্গুল আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, যে জন্মের পরে কারো আঙ্গুল ছোট হয়ে যেতে পারে, কোনো আঙ্গুল কোনো দুর্ঘটনা ব্যতিরেকে, তার প্ল্যানেটটি কিন্তু এই, এটা আপনারা পাবেন, পরবর্তীতে পাবেন। হয়তো নাম কি এটি বলা হবে না, কারণ নাম হচ্ছে গোপন রাখার বিষয়। আর জ্যোতিষশাস্ত্রে যার যার ক্লায়েন্ট তার কাছে গোপন কথাগুলো বলে। ডাক্তারের কাছে গিয়ে মানুষ বলে যে আমার বুকে ব্যথা বা পেটে ব্যথা বা পায়ে ব্যথা বা হয়তো মাথায় ব্যথা, এমনকি গোপন কোনো জায়গায় ব্যথা বা ফোলা, এগুলো কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলে। কিন্তু জ্যোতিষের কাছে মনের কথা বলে। জ্যোতিষ যদি সেটাকে ফাঁস করে দেয়, তাও এর মতো বেইমানি কিন্তু আর হতে পারে না। স্যার
হ্যাঁ স্যার কথাটা হলো যে ওই যে উনার যে আঙ্গুলটা সেটা কি মানে ওই ঠিক শনির আঙ্গুলটাই ছোট হয়েছে নাকি পাশের আঙ্গুলগুলো বড় হয়ে গেছে? শুধু শনির আঙ্গুলটি ছোট হয়েছে, পাশের আঙ্গুলগুলো বড় হয়ে শনির আঙ্গুল ছোট হয়নি। মানে ছোট হওয়ার তো বৈজ্ঞানিক কোনো ধরন দেখতে পাচ্ছি না। হয়তো যদি পাশের গুলো বড় হয়ে যেত তাহলে ওটা অটোমেটিক ছোট মনে হতো, কিন্তু এটা ছোট না, হলো কিভাবে? এটা ছোট হচ্ছে কারণ হচ্ছে 4 বছর আগে ইনি আমার ক্লায়েন্ট। 4 বছর আগের থেকে আমি 4 বছর ধরে দেখতেছি। গতকালকে যখন প্রথম আবার আমাকে ফোন দিলেন, তখন আবার আমি বললাম যে হাতের ছবিটা একটু পাঠান, গত সপ্তাহে আর কি। তা পাঠানোর পরে তারপরে আমি বলছি আঙ্গুল ছোট কেন? হচ্ছে আঙ্গুল তো এইভাবে ছোট হয়ে যাচ্ছে। এর একটা রহস্য বের করেছি আমি 1 সপ্তাহ ধরে। এটা আমরা আলোচনা করব অবশ্যই ক্লাসে। তো আজকে এই বিষয় নয় যেহেতু, তো এটা আমরা এড়িয়ে যাই। তাছাড়া আপনাদের 9টি নক্ষত্র এখনো বাকি রয়ে গেছেন। আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, আমার শ্রদ্ধেয় গুরুজি, উনি কিন্তু এই 9টি গ্রহ নিয়ে, 9টি নক্ষত্র নিয়ে পরবর্তীতে আলোচনা করবেন। তো আমার হাতে সময় মাত্র বড় জোর 1 ঘন্টা। তো তার ভিতরে আমি সকালের যে বাকি অংশ এটা শেষ করতে চাই, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো তার মধ্যে যেমন আপনি প্রশ্ন করেছেন যে আমরা জ্যোতিষের হাতিয়ার রত্নপাথর কিভাবে কাজ করে, বা জ্যোতিষরা যে প্রতিকার যে রত্নপাথর বা শিকড় বাকল বা মন্ত্রতন্ত্র, এগুলো আমরা যে প্রতিকার দেই বা তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি যে যেভাবে পারে দিচ্ছে। এমনকি সৃষ্টি দেখুন, সত্য যুগে শিব দুর্গা, তেতারে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, আর কলির শেষ প্রান্তে এসে নমশূদ্র জাতিদের উদ্ধারার্থে আবার পুনরায় আবির্ভূত হলেন ভগবান হরিচাঁদ, মানে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর রূপে সেই ভগবান আবার আবির্ভূত হলেন। তো সেই সৃষ্টির সত্য যুগ থেকে আমরা আজ পর্যন্ত কিন্তু ধনলক্ষ্মী যন্ত্র, মানে ধনলক্ষ্মী যন্ত্র কিনে নিয়ে আসলে অমনি ধন, মানে লক্ষ্মী ঘরের মধ্যে এসে যাবে আর ধন সম্পদে ফুলিয়ে একেবারে ছাদে মানে টইটুম্বুর করবে, এই কথাটি কিন্তু আমরা যখন জ্যোতিষ শিখেছি তখন আমরা কিন্তু শুনিনি। জ্যোতিষ যখন 1 যুগ অতিক্রম করেছি তখনও শুনিনি। যখন 1 যুগ অতিক্রম করে আরো 3 বছর যোগ করেছি তখন এসে হঠাৎ করে টিভির পর্দায় দেখি জি বাংলাতে ধনলক্ষ্মী যন্ত্র, বাহ, গোল্ড প্লেটেড তৈরি, 3750 টাকা দাম, একবার কিনে নিয়ে গেলে লক্ষ্মী ঘরের মধ্যে আসতে বাধ্য। তার ঘরে ছাদ পর্যন্ত টাকার গুছায় গাদানো থাকবে, এমন বিজ্ঞাপন যেন হ্যাঁ আমি আজকে ধনলক্ষ্মী যন্ত্র কিনে নিয়ে আসছি, কালকেই দেখি আমার রুমের এক সাইড টাকায় ভরে গেছে। শুধু সিন্ধুক ভরেনি, রুমের এক সাইড ভরে গেছে। এটা আপনারা অনেকেই হয়তো টিভিতে শুনেছেন। হঠাৎ করে আমার এই বিজ্ঞাপন দেখে মনে হয়েছিল যে মনে হয় ধনলক্ষ্মী বা মা লক্ষ্মী সেই সত্য যুগের শিব দুর্গার কন্যা, উনি হয়তো আবার মর্তধামে আবির্ভূত হয়েছেন সব অভাবী বা গরিবদের ধনী করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে দেখলাম গরিবদের ধনী করার জন্য ধনলক্ষ্মী আসেনি, ধনলক্ষ্মী ধনীদেরই ধনী করতেছে। যেসব লোক বিজ্ঞাপন দিচ্ছে তারা লাখো কোটি টাকা নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, মিডিয়ার মানে একেবারে চৌকস মুখোশধারী লোক যারা, তারাই সামনে এসে বিজ্ঞাপন দিচ্ছে। আর এই মিডিয়া জগৎ ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে লুফে নিচ্ছে কোটি কোটি টাকা। ঘন্টার পর ঘন্টা বিজ্ঞাপন কিন্তু চলছে। 1 ঘন্টা টিভিতে বিজ্ঞাপন দিতে গেলে কি লাগে, যদি কেউ 5 মিনিটের একটি বিজ্ঞাপন কোনোদিন দেন, 5 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিনে ধরুন আপনার নিউজে পিক টাইমে মানে আপনি 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিবেন, পিক টাইম বলতে ধরেন সন্ধ্যা 9টা থেকে বা রাত 9টা থেকে 11টার মধ্যে একটু দিতে যান, যে কোনো টিভিতে, নরমাল টিভিতে দিতে যান, আর জি বাংলার মতো টিভি তো মানে পরে মানে পড়ে মন, তখন বুঝতে পারবেন যে পকেট থেকে এই গুছা ভরা টাকা যা বেরোচ্ছে না, এতে কাজ হবে না, চেক লিখে দিতে হবে। যদি 1 মাস বিজ্ঞাপন দিতে হয়, ওটা আপনি পকেটে সে টাকা নিয়ে যেতে পারবেন না বা ব্যাগে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা আপনাকে অবশ্যই চেকের মাধ্যমে দেওয়া লাগবে, মানে এত টাকা দেওয়া লাগবে।
তো সেই টাকা কোথা থেকে এলো? ধনলক্ষ্মী যন্ত্র পাগল হয়ে আমিও সবাই যখন মাতোয়ারা, তো আমারও একটি কেনার দরকার। কেন কেনার দরকার? এবার দিব্য ঋষি সংস্থার, একটু মিউট করুন দয়া করে। তো শুনলাম দিব্য ঋষি সংস্থার ধনলক্ষ্মী হচ্ছে সব থেকে শক্তিশালী ধনলক্ষ্মী, এর বিকল্প যেগুলো আছে সেগুলো রেজাল্টেবল না বা সেগুলো কাজ করবে না। তো ভাবলাম ঠিক আছে, তাহলে একটা কিনা যাক। এইবার কিনা যাক, তাই একটা কিনে আমি সন্তুষ্ট হব না। ধনলক্ষ্মী ওই দিব্য ঋষিরও কিনলাম, আর অন্যান্য নকল যেগুলো আছে সেগুলোও কিনলাম। আমি চিন্তা করলাম যে নকলগুলো হয়তো কম দেবে আর দিব্য ঋষিরটা বেশি দেবে, তাহলে আমার ঘর পরিপূর্ণ পূর্ণ হয়ে যাবে, কোনো ফাঁকা ফোকর থাকবে না, এমনকি চালের ভিতরও টাকা গোজা থাকবে। তা সত্যি সত্যি দেখলাম যে হ্যাঁ, আসলে আসল আর নকলের মধ্যে কোনো পার্থক্য নেই, টাকা কিন্তু আমার ঘরে সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছে। কিন্তু পূর্ণ হয়ে গিয়ে হঠাৎ একদিন ভুল ক্রমে হয়তো কোন সময় ম্যাচের আগরবাতি জ্বালতে গিয়ে হয়তো টাকার বাতি জেলে দিয়েছি, জেলে দেওয়ার পরে সব পুড়ে শেষ হয়ে গেছে। তা ধনলক্ষ্মী এক লোভ দেখায় আর কি চলে গেছে। তো পুড়ে যাওয়াটা এটা কিন্তু গল্প, এটা এমনি বাস্তব সত্য কথা নয়। তা টাকা আসেও নাই আর পড়েও নাই, আমার ঘরও পড়ে নাই, টাকাও আসে নাই, যে ঘর শূন্য সেই শূন্যই ছিল। তো এইবার দুটি কাটলাম। প্রথমে হচ্ছে আমি স্বর্ণকারদের সোনা কাটা যে করাত, ওই করাত দিয়ে কাটলাম নকলটা আর আসলটা, কেটে ধাতুর পার্থক্য বোঝার চেষ্টা করলাম, কিছু বুঝতে পারলাম না। না বুঝতে পেরে তখন স্বর্ণকারের কাছে গিয়ে বললাম পোড়া দাও। পোড়া দিলে এবার কি বোঝা যায় দেখা যাক, দুটো দুই চুলায় পোড়াও, কত সময়ের মধ্যে গলে। তো দেখি আসলটাও গললো, নকলটাও গললো, তা দুটোই গললো। তা গলার পরে এবার বললাম অ্যাসিড মারো। মারার পরে দেখি শেষ হয়ে কোথায় যায়, তা দুটোই শেষ হলো, মানে কোনো অংশ থাকলো না। তাহলে ৩৭৫০ টাকা দিব্য ঋষিরটা আর হচ্ছে ৩০০ টাকা দাম, অথচ আমার কাছে দাম নিল না নকলটা, সেখানে হাজার হাজার কপি বিক্রি হচ্ছে। এখনো আপনারা গেলে পাবেন, সেটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে ফুল মার্কেটে পাশে রুদ্রাক্ষের এবং সস্তা পাথরের একটা মার্কেট আছে, শান্তনু সরকার মনে হয় সম্ভবত চিনে। তো এই ফুল মার্কেটের ওখানে আছে, ওখান থেকে গিয়ে কিনেছিলাম তখন। তো এটা আবার ওই রূপার মার্কেটেও পাওয়া যায়, মানে বড় বাজার রূপার যে মার্কেট, ওখানেও কিন্তু পাইকারি পাওয়া যায়। পরবর্তীতে জানলাম যেখানে রূপার মূর্তি বা রূপার বিভিন্ন জিনিস পাওয়া যায় ওখানে। তো সেই যে কিনে আনলাম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বিজ্ঞাপনের গুণে ৩৭৫০ টাকা বিক্রি হচ্ছে ৩০০ টাকার জিনিস, যে ৩০০ টাকার জিনিস আমার কাছে দাম পর্যন্ত নিল না। তো ৩০০ টাকার জিনিস ৩৭০০ টাকা বিক্রি হলে একটায় যদি ৩৪০০ টাকা লাভ হয়, তাহলে ও ধরুন লক্ষ্মী ঘরে এমনি আসবে, আপনার আসুক আর না আসুক তাদের কিন্তু আসবে। তাদের কিন্তু সেই গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু বাড়ছে বই কি কমে নাই, কিন্তু আবার হারিয়েও গেছে। ধনলক্ষ্মী জন্মগ্রহণ করেছে সেই ২০১৫ সালে, আর ২০১৮ সালে কিন্তু ধনলক্ষ্মী আবার স্বর্গে চলে গেছে। তো প্রতিকার গুলো যেন এমন না হয় যে আকস্মিক আপনি একটি আবিষ্কার করলেন যা কোনো গ্রন্থগত বা কোনো গ্রহগতর সঙ্গে মিল নেই, এমন একটি আবিষ্কার করলেন। এমনও হতে পারে যে ঠিক আছে, আপনার চন্দ্রের সমস্যা আছে, আপনি সাদা পাত্রে জল খান বা রূপার পাত্রে জল খান। হ্যাঁ, এটা হয়তো মেনে নেওয়া যায় যে রূপার পাত্রে জল খেলে মাথার কাছে জলপূর্ণ রূপার পাত্র রেখে দিলাম, আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই রূপার পাত্রের জল খেলাম। তো চন্দ্রের রোগ কি? চন্দ্র হচ্ছে দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, পাকস্থলীর রোগগুলো তৈরি করে। তো রূপার পাত্রে তামার পাত্রে জল খেলে এমনি কিন্তু সকালে যদি রাত্রে এক পূর্ণ মানে জলপূর্ণ রূপার পাত্রে জল ভরে রাখা হয়, সেই জলটা যদি সকালে খালি পেটে ১ লিটার পরিমাণ মেরে দেওয়া যায়, তো পেটের রোগ এমনি দৌড়ে পালাবে। তো ওটা মুক্তার পড়া লাগবে না, বা ওটার এটার সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে যে রূপার ভিতরে যে কেমিক্যাল আছে সেটা জলকে এমন ভাবে পরিশোধিত করছে, ওই পরিশোধিত জলটা আমাদের পাকস্থলীকে পরিষ্কার করছে, যার কারণে পেটের প্রবলেম হচ্ছে না। তো দাঁতের আর চোখের প্রবলেম কিন্তু যাচ্ছে না, কিন্তু চোখের প্রবলেম যায়। আপনি দেখবেন যখন যাদের পেট খারাপ তাদের কিন্তু চোখের দৃষ্টিশক্তি দ্রুত কমে। এটা কিন্তু দেখবেন যে যাদের আমাশার প্রবলেম বা পেটের প্রবলেম, দীর্ঘদিন ধরে ধরেন অশ্বফিস্টুলার প্রবলেম,
ব্লিডিং হচ্ছে, এদের কিন্তু এই চোখের দৃষ্টিশক্তি দ্রুত কমে। এমনকি ডায়াবেটিস রোগী যাদের, তাদেরও কিন্তু দৃষ্টিশক্তি দ্রুত কমার সম্ভাবনা। তো এইগুলো পেট ভালো যার, হেকিম, বৈদ্য, ডাক্তার, কবিরাজ, এমনকি হোমিওপ্যাথ সহ সবাই কিন্তু বলবেন যার পেট ভালো তার সব ভালো। তো পেটটা ভালো, হ্যাঁ, রূপার পাত্রে জল খেলে পেট ভালো হবে, এটা একটা মেনে নেওয়া যায় যে এটার ভিত আছে। কিন্তু এইবার যদি আপনি বলেন যে ঠিক আছে আপনি ই করুন শনির দোষ কাটানোর জন্য, তাহলে ঘোড়ার খুরের যে পাত লোহা বা অথবা রাহুর দোষ কাটানোর জন্য সীসার পাত্রে জল রেখে আপনি, এবার রাহু খারাপ গ্রহ, তাহলে সীসার পাত্রে জল পায়ের কাছে রাখুন, মাথার কাছে এবার রূপার পাত্রে জল রাখিছিলেন, পেটের ইয়ে ভালো হয়েছে। তা চন্দ্র হচ্ছে গ্রহ মাতা, ওকে তো পার কাছে রেখে লাথি মারা যায় না, যেহেতু মা আসে। তো রাহু চন্ডাল গ্রহ, ওকে হয়তো লাথি মারা যায়। তো পায়ের নিচে আপনি সীসার পাত্রে করে জল রাখুন, রেখে সকালবেলায় উঠে ওই জল দিয়ে স্নান করুন বা ওই জল খান, দেখবেন রাহুর দোষ কেটে যাবে। তো সীসা ভিজানো জল যদি আপনি খান, সাধারণত 3 দিন যদি খান, তো সেই ব্যক্তি বুঝতে পারবে যে পেট জ্বলতে জ্বলতে তার পেটের মধ্যে একেবারে দেখা যাচ্ছে পাকস্থলীর ভিতর দিয়ে খাইতে খাইতে শেষ করে দিবে, তাকে আর রাহুর রোগ থেকে ভালো হওয়া লাগবে না। তো এবার আসতে হবে আমাদের রত্নপাথর আসলে কি কাজ করে বা কিভাবে কাজ করবে। তো জ্যোতিষের যে হাতিয়ার, মূল হাতিয়ার হচ্ছে রত্নপাথর। রত্নপাথর কিভাবে কাজ করবে বা এই দ্রব্যগুলো কিভাবে কাজ করে, বা আমরা যে মূলগুলো বলি বা শিকড়গুলো বলি, যে চন্দ্রের জন্য খিরিকা মূল, রবির জন্য বিল্ল মূল, রাহুর জন্য শ্বেত চন্দনের মূল, বৃহস্পতির জন্য বামুনহাটির মূল, বা শুক্রের জন্য রামবাসকের মূল, এইবার বাকিকে মঙ্গলের জন্য অনন্ত মূল, তারপরে কেতুর জন্য অশ্বগন্ধার মূল। এই যে মূলগুলো আমরা ব্যবহার করতে বলি, এইবার অশ্বগন্ধা, এখানে ডাক্তার কে আছেন? যদি ডাক্তার কেউ থেকে থাকেন তাহলে হাত জাগাতে পারেন। চিকিৎসক কেউ যদি থেকে থাকেন, যার ল্যাবরেটরিতে যোগাযোগ আছে, সে এই গাছের মূলগুলোকে নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করবে। আর একটি এই গ্রহের রত্ন নিয়ে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করবেন। তো রত্ন পরীক্ষা করলে যদি তার মধ্যে কোনো উপাদান পাওয়া যায়, সায়েন্টিফিক উপাদান, সেই উপাদানটা যদি আপনার ওই শিকড়ের মধ্যে থাকে, তাহলে নিশ্চিত বলে নেওয়া যাবে যে রত্ন ধারণ করে যে গ্রহ শান্ত হবে, ওই শিকড়টায় ওই উপাদান থাকার জন্য এটি শান্ত হচ্ছে। কিন্তু ওই সীসার পাত্রে জল রেখে ওই জল দিয়ে স্নান করলে রাহুর দোষ কাটবে, এমনও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আমি এটা দেখেছি, তার জন্যই কিন্তু বললাম। তো আমি আগেই গত ক্লাসে বলেছি যে বর্তমানে বই তো পড়া লাগে না, ফেসবুক পড়লেই হয়। তো এই ফেসবুক এসে এইগুলো পড়া যাচ্ছে, বা এই ইউটিউব এসে বা অনেক কিছু এসে আসলে জানা যাচ্ছে। একেবারে যে ক্ষতি করছে তা না, অনেক উপকারও করছে। তো উপকার করতে করতে এমন করা দিচ্ছে যা আসলে আর ভেবে পাওয়া খুব দুষ্কর। যেমন আমাদের নিরাপদ রায় বাবু কিন্তু একজন স্বনামধন্য তান্ত্রিক। শুধু তান্ত্রিক নয়, তন্ত্র গুণে উনি এমনও হতে পারে যে ওনার মাথার উপরে কি দেখা যাচ্ছে ওটা হয়তো একটু পরে ক্লাস করতে করতে নাও দেখা যেতে পারে, এমনটি কিন্তু ঘটে যেতে পারে। কিন্তু ওনাকে আমি কয়েকদিন করে বলেছি যে আপনার এই তন্ত্রমন্ত্র কাজগুলো বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? যে আপনি যে কাজগুলো পারেন সে কাজগুলো মানুষের প্রয়োজনে লাগছে না, অর্থাৎ আপনি প্রয়োজনে যেহেতু লাগছে না, সেহেতু আপনার এগুলো বন্ধ করতে হবে। আপনারা এক সময় শুনে দেখবেন। আর আমি যেহেতু সরাসরি বলছি আর এটা রেকর্ডিং আকারে থাকছে, তো সেহেতু আমি রং কথা কিন্তু বলিনি। তো এই যে তন্ত্রমন্ত্র কোনটি কাজ করবে, যে গ্রহের অধিদেবতা যে, সেই দেবতাকে আমরা স্মরণ করি, সেই দেবতা যদি তুষ্ট হন, অর্থাৎ ইষ্ট দেবতা যদি তুষ্ট হন, তাহলে আপনার মঙ্গল হবে। আর রত্নপাথর সাধারণত মহাজাগতিক তড়িৎ কণিকার প্রপাত বর্ষণ, যেটি আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন করোনা রোগ কি আমরা খালি চোখে দেখতে পাই? খালি চোখ কেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু দেখতে পাই না। অথচ আমরা 30 পয়সার মাস্ক মুখে লাগিয়ে আমরা বলি যে হ্যাঁ করোনার প্রোটেকশন দিয়েছি, করোনা আর আসতে পারবে না আমার কাছে। বুঝলেন? 30 পয়সা দাম, আপনি কিনতেছেন 2 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে, দাম 30 পয়সা।
উৎপাদন যেখানে হচ্ছে সেখানে 30 পয়সা দিয়ে হচ্ছে বা 50 পয়সা দিয়ে হচ্ছে। 50 পয়সার টিস্যু কাপড়ে যদি করোনা ঢোকা বন্ধ হবে, তাহলে দুনিয়ার যত ধনী মানুষ তারা যে প্রোটেকশনের মধ্যে থাকছে তারাই বেশি মারা যাচ্ছে। অর্থাৎ ইমিউনিটি তৈরি করতে হবে। তো এই মহাজাগতিক থেকে যেমন সূর্যের রশ্মি পড়লে আমাদের ত্বকের বর্ণ মেলানিনকে ক্ষয় করতে পারে, আবার সকালবেলার যে সূর্যালোক বা সকালবেলার যে উদিত সূর্য, সেই আলোক রশ্মি আমাদের কিন্তু ভিটামিন ডি শরীরে উৎপন্ন করে। ভিটামিন ডিটা হচ্ছে মাছের কাঁটার মধ্যে যে লালাটা থাকে বা মাংসের হাড়ের মধ্যে যে মজ্জাটি থাকে, এই মজ্জাটি কিন্তু যখন আমরা সেই মাংসটা কাটি তখন ওই মজ্জাটা কিন্তু লালা আকারে থাকে। যেমন আমরা বলি হাঁটুতে ব্যথা মানে লিগামেন্ট শুকিয়ে গেছে, মেরুদণ্ডে ব্যথা মানে মেরুদণ্ডের 12 নম্বর ডিস্কের মাঝে লিগামেন্ট শুকিয়ে গেছে, ওখানে পুশ করুন লিগামেন্ট, অথবা ল্যাপ্রোস্কোপিক করে লিগামেন্ট দিয়ে দিন। লিগামেন্টটা কি? এক ধরনের আঠালো তরল পদার্থ, এটি শুকিয়ে গেছে। তো এটি ওই মাছের কাঁটার মধ্যে থাকে। তো আমরা কাঁটাযুক্ত মাছ খাই না, আমরা বাজারে যে দেখি টাকা আছে বড় মাছ কোনটা, তো বড় মাছের কাঁটা তো আমরা ফেলেই দিই। তো লিগামেন্টটা আসবে কোথা থেকে? তো এই যে মহাজাগতিক মানে সূর্যালোক যেমন সকাল বেলায় আপনাকে ভিটামিন ডি দিচ্ছে, দুপুর বেলার রোদ্দুর কিন্তু আপনাদের ত্বকের ইয়েকে কি বললাম, আরে মেলানিন, হ্যাঁ মেলানিনকে নষ্ট করে ত্বককে ক্ষতি করছে। এমনকি ত্বককে ক্ষতি করে চেহারাকে নষ্ট করে দিচ্ছে, মেস্তা, ব্রণ, সেতি, বিভিন্ন রোগ ব্যাধির জন্ম দিচ্ছে। তো এমনি সূর্য যদি একটি গ্রহ হয়, চন্দ্র যদি একটি গ্রহ হয়, বৃহস্পতি একটি গ্রহ হয়, যদিও বৃহস্পতি আরো দূরে আছে, তার আলোক আমরা ওইভাবে পাচ্ছি না, বা ধরুন রাহু দূরে আছে আমরা পাচ্ছি না, মঙ্গল দূরে, বুধ একেবারে সূর্যের কাছে, সূর্যের আলো এসে নিস্তেজ হয়ে থেকে বুধের আলোটা, সেই সবুজ আলোটা আমি পাচ্ছি না। কিন্তু পাচ্ছি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ওই করোনার মতো দেখতে পাচ্ছি না। সূর্যের আলো যে সকালবেলায় আমাদের ভিটামিন ডি দিচ্ছে, দুপুর বেলায় মেলানিনকে নষ্ট করছে, এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আলোক রশ্মিটাই দেখতে পাচ্ছি। তো ঠিক তদনুরূপ প্রত্যেকটা গ্রহ থেকে যে আলোক রশ্মি নির্গত হয় সেটি এই ভূপৃষ্ঠে এসে পড়ে, সেটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম তড়িৎ কণিকার প্রপাত বৃষ্টির মতো। যেমন আমরা কুয়াশা যেমন পড়ে এই রকম, তো খালি চোখে দেখা যায় না। অথচ কুয়াশা দেখেন হয়তো ঘন কুয়াশা পড়লে তখন ঘোলা হয়ে যায়, রাস্তায় বের হওয়া যায় না, গাড়ি চালানো যায় না, এগুলো আমরা বুঝি। কিন্তু অনেক সময় দেখবেন কোনো কুয়াশাই পড়েনি, রাত্রেবেলা হেঁটে আসছি মাথার চুল ভিজে গেছে, কোনো কুয়াশা কিন্তু পড়ে নাই। ভোর রাত্রে হেঁটে আসলে, এখনই হাঁটলে কিন্তু ভাদ্র মাস পড়ে গেছে, এখনই হাঁটলে আপনারা বুঝতে পারবেন। এমনকি ভোর রাত্রে হাঁটতে গেলে দেখবেন ঘাসের পরে ভিজে গেছে, এখন কিন্তু ঘোলা দেখাচ্ছে না, তাহলে কুয়াশা কিন্তু পড়ছে। তো ঠিক তদনুরূপ এই প্রত্যেকটা গ্রহের যে ক্ষতিকর তড়িৎ কণিকার যে প্রপাত বর্ষণ, এটি রত্ন পাথরে আকর্ষণ করে। কিভাবে আকর্ষণ করবে? ওই গ্রহের যে রত্নে যে কেমিক্যালটি থাকে, রত্নের ভিতর যে উপাদানটি থাকে, ওই উপাদান এই রত্ন পাথরে ওই সেই গ্রহের ক্ষতিকর যে তড়িৎ কণা ওটাকে চুষে নেয়, চুষে নিয়ে মানব দেহকে বাঁচায়। তার মানে ধন সম্পদ রত্ন পাথর পরে যদি কেউ ধনী হওয়া যেত, ধনী হওয়ার জন্য যদি রত্ন পরা হতো, বা তাহলে প্রথম আমি হতাম, কারণ আমি 5টি রত্ন পরেছি 2 হাতে। শুধু 5টি পরে ক্ষান্ত হয়নি, আরো যদি একটু দেখতে চান তাহলে হাত উঁচু করলে এই দেখেছেন, তো আর দেখালাম না। আর তাছাড়া রত্ন বিক্রেতারা বিশ্বের সবচেয়ে সেরা ধনী থাকতো। যারা রত্ন বিক্রেতা তাদের কাছে তো চতুর্পাশে রত্ন সাজানো থাকে, তারাই থাকতো বিশ্বের সেরা ধনী। তাহলে কি বিল গেটসও হতো না, ওই মুকেশ আম্বানি হতো না, বা ধরুন আপনার অমুক তমুক সমুক হতো না। বুঝতে পেরেছেন? অর্থাৎ রত্ন পাথর মানব জাতির দুর্যোগ বা জরা ব্যাধি দুঃখ দৈন্যের হাত থেকে একটু বাঁচায়। এইবার যদি বলেন সেই একটুও হয়তো বাঁচায় না, তো ঘটনা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যেমন আহার প্রয়োজন,
তেমনি ভাগ্যের বাধা দূর করার জন্য রত্ন পাথরের প্রয়োজন। বা অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার অসুখ ভালো করবে কি করবে না সেটা ওষুধ কোম্পানির ওষুধের মধ্যে সেই উপাদান আছে কিনা তার উপর নির্ভর করবে। কিন্তু ওষুধ কোম্পানি গিয়ে ডাক্তারকে প্রতিদিন যে পরিমাণে পিছন দিক থেকে পকেট ভরে দিচ্ছে, তাতে সেই ডাক্তার তো ওষুধ লিখেই দিচ্ছে, কিন্তু ওর ভিতরে কি আছে তা না দেখে ওই রোগ সারবে কি করে বলেন? সারবে? সারবে না। কিন্তু কিন্তু কথা হচ্ছে আপনার ভাগ্যে আছে, আপনার ওষুধ খেতে হবে, তারপরে আপনার রোগ মুক্তি হবে। ওষুধে কাজ করুক আর না করুক, আপনার ললাটে লেখা আছে। বা মানুষ দেখুন, আমরা যারা এখানে যদি কেউ ইসের ছাত্র থাকেন, মানে যুক্তিবিদ্যা, যে মুরগি কেঁচো খায় আর মানুষ মুরগি খায়, মানে মানুষ কেঁচো খায়। তো এই যে মানুষকে যে জীবন দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, তো আহার বিহার মৈথুন তিনি দিবেন, মানে সৃষ্টিকর্তাই দিবেন, আমাদের জন্মগ্রহণ করিয়ে পাঠিয়েছে। তা সৃষ্টিকর্তাই বলে দিছে তোরা লেখাপড়া শিখতে গেলে টিচারের কাছে যা, তোদের যদি রোগ হয় ডাক্তারের কাছে যা, তোদের ভাগ্যের বিপর্যয় ঘটে জ্যোতিষের কাছে যা, তোদের যদি বড় লোক হতে হয় তাহলে চুরি করতে যা, তোদের যদি মানে মনের শান্তির দরকার হয় তো নেশা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়, দেখবি ঘুমিয়ে পড়লে একেবারে ঘুমিয়ে পড়বি। আর যদি আরো নেশার দরকার হয় তাহলে ভালো মতো ওই বেগুন গাছে বিষ দেওয়া বিষ কিনে খা, দেখবি সব যন্ত্রণা ভব যন্ত্রণা একবারে পালিয়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে কিছু না কিছু করতে থাকতে হবে। কথায় বলে দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। অর্থাৎ আপনার চলতেই হবে, চলা থামানো যাবে না। হোমিওপ্যাথিক যিনি আবিষ্কার করেছেন, হোমিওপ্যাথিকের জনক হ্যানিম্যান। হ্যানিম্যানের জন্মছক নিয়ে আমাদের একটা আলোচনা করার দরকার আছে। স্যামুয়েল হ্যানিম্যান, জার্মানিতে জন্ম। হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কার করে উনি জার্মানিতে স্বীকৃতি পাননি, অথচ বিশ্বে এমন কোন দেশ আছে, এমন কোন ডিস্ট্রিক্ট আছে সেখানে একজন হোমিওপ্যাথিক ডাক্তার নেই? বিশ্বের 217টা দেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট আছে যেখানে একজন হোমিওপ্যাথিক ডাক্তার নেই? বের করে দিতে পারবেন? যত রকম গুগল সার্চ দিন আর যাই সার্চ দিন, বের করে দিতে পারবেন যে হোমিওপ্যাথিক ডাক্তার নেই? অথচ আমাদের বাংলাদেশে দুদিন আগে কিন্তু হাইকোর্টের রায় হয়েছে, না সুপ্রিম কোর্টের রায় হয়েছে, হোমিওপ্যাথিকরা ডাক্তার লিখতে পারবে না নামের আগে। তো আসলে ডাক্তার কেন লিখবেই বা? ডাক্তার লেখার মধ্যে পার্থক্য কি? লিখতে হবে বা কেন? আমি যেটা বুঝি, কবিরাজ যারা যারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তারা কবিরাজ লিখবেন, তারা নামের আগে কবিরাজ লিখবেন। যারা হেকিম, হেকিম বলতে হচ্ছে আপনার যারা হার্বাল ট্রিটমেন্ট করেন তারা হেকিম লিখবেন। যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করেন তারা হোমিওপ্যাথ লিখবেন। এটাই হওয়া উচিত। কিন্তু সবাই ডাক্তার লিখবে এটা আসলে হয় না। তা মানে মহামান্য আদালত যেটা রায় দিয়েছেন সেটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে। তো স্যামুয়েল হ্যানিম্যান কেন দুনিয়ার বুকে স্বীকৃতি পেলেন না? উনার জন্ম ছকে কি রয়েছে? এত বড় আবিষ্কার করে উনি স্বীকৃতি পায়নি, কেন পায়নি? অথচ উনার ওষুধে কাজ করে না, এই কথাটি বলতে পারবা। এটা একটু ব্যায়াম করার জন্য তো 6 তলা নয় 6.5 তলার উপরে 10 বার উঠেছি এবং নেমেছি। তো নামার পরে তারপরে গিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, খেয়ে আবার সেই যাদের নিয়ে উঠানামা করেছি যে দেখি তারা পাহাড়ে উঠতে পারে কিনা তাই শেখার জন্য আমার কাছে আসছে, যে ট্রেনিং নেওয়ার জন্য। তার জন্য 6.5 তলা বিল্ডিং এ উঠানামা করে কত সময় উঠা যায় এটা চেক করা হলো। তারপরে খাইয়ে তাদের ফ্লাইটের গাড়িতে উঠায় দিয়ে চলে আসছি এখানে 15 মিনিট বাকি থাকতে, 7টা বাজার 15 মিনিট বাকি থাকতে। তো তারপরেও এই যে কর্ম করার যে নেশা, যে বিশেষ করে হ্যাঁ ক্লাসটি আপনারা অধীর আগ্রহে বসে আছেন, সকালবেলায় শেষ নামেনি, আপনারা অনেকে অনেক প্রশ্ন করতে চেয়েছেন। তা না হলে আমি বলতাম যে বাসাতে গিয়ে আমি
হয়তো একটু ক্লাসে অ্যাটেন্ড করব, আর হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার নক্ষত্র নিয়ে আলোচনা করবেন। কিন্তু তার মধ্যে ও মন মানলো না যে না স্টুডিওতে যাই, এটা দরকার, এটা বাকি রয়ে গেছে, এটা চাপা পড়ে যাবে। তো এই রত্নপাথর এই ভাগ্যটি দিবে, দেখবেন যে অনেকে ভালো ডাক্তার রোগী হচ্ছে না, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হচ্ছে না, ভালো মিস্ত্রি কাজ পাচ্ছে না, ভালো উকিল মক্কেল পাচ্ছে না, ভালো দোকান দিয়েছে খরিদ্দার পাচ্ছে না, এটা করতে সহযোগিতা করবে। এবার যদি সেই উকিল একটি মক্কেল পেয়ে সকালবেলায় যেমন বললাম, সে যদি চায় যে আরো মামলায় তাকে হারাই, আরো কিছু মামলায় জোড়াক, তাহলে তার কি এই মক্কেল বাড়বে? না তাকে জিতিয়ে দিলে সে বলবে অমুক উকিলের মাধ্যমে আমি জিতে আসছিলাম, আমার অমুকের কাছে যাও, তাতে বাড়বে। কোন ডাক্তার যদি চায় যে একটি রুগীকে বারবার ভুগিয়ে তার কাছে আমি 2 ফোঁটা করে প্রত্যেকদিন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই আর প্রত্যেকদিন 10 টাকা নিই, তাহলে কি রুগী বাড়বে? না সে সুস্থ হলে সে তার ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আসবে, তারপরে বাড়বে। তো এটি পরীক্ষা নিরীক্ষা যদি করতে হয়, তাহলে যারা স্বনামধন্য জ্যোতিষ আছে বা এই সাবজেক্টে যারা স্বনামধন্য হয়েছেন, তাদের কাছে আপনারা একটু গেলে অনুধাবন করতে পারবেন যে তারা কতটা শ্রদ্ধা ভক্তি পেয়ে তাদের কাছে কতগুলো মানুষ ছুটে আসে। এই যে আসে কেন, বা ডাক্তারি তো একই সঙ্গে সবাই পাশ করেছে, আমাদের এখান থেকে এই আপনারা 34-35 জন একই সঙ্গে পাশ করে বের হবেন। এমনকি যদি অটো পাস এই করোনার চাপ আরেকটু থাকে, তাহলে দুনিয়ায় সবই অটো পাস হচ্ছে, মানে আমরা অটো পাস দিয়ে দেবো, সবাই সার্টিফিকেট পেয়ে যাবে। তো সবাই কি স্বনামধন্য জ্যোতিষ হবেন? এই হতে বা সহযোগিতা করবে কিন্তু রত্নপাথর। আমরা অটোপাস চাই না স্যার। হ্যাঁ, অটোপাস চাই না স্যার, পরিশ্রম করে পাস করতে চাই স্যার। দিবও না, তা আমরা তো দিব না, এটা এমনি বললাম। তো এই যে সেই রত্নপাথর আপনাদের কি করবে, যে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে। আপনি যোগ্য চেয়ারটি পাবেন, যোগ্য সম্মানটি পাবেন, আপনার শরীর যতটা ভালো রাখার দরকার ততটা ভালো পাবেন। আরে বুলেট প্রুফ জ্যাকেট পরে তো মানুষ যুদ্ধ করতে যায়, পারমাণবিক বোমা অ্যাটম বোমার খেলা চলছে, এখন নাকি হাইড্রোজেন বোমা উৎপন্ন হচ্ছে, তো তার একটা মেরে দিলে বুলেট প্রুফ জ্যাকেট ও উড়ে কোথায় চলে যাবে টেরও পাওয়া যাবে না, সব শেষ হয়ে যাবে স্যার। হ্যাঁ, তার মধ্যেও ঝড় বৃষ্টির মাঝে আমরা একটি ছাতা বা আমব্রেলা কেন ব্যবহার করি, যে একটু মাথাটাকে বাঁচাই। অনেকে কিন্তু বলে যে একটি লোককে সাপে কামড়ে মেরে ফেলেছে, তার সাপে কামড়টা দিয়েছে ভুরুর উপরে, 2 দাগ পড়ে গেছে, মুহূর্তের মধ্যে বিষ যন্ত্রণায় রোগীটি মারা গেছে। তো মারা গেলে এবার যারা দেখতে আসছে, ইস আর একটু হলে চোখে কামড় দিত, চোখটা নষ্ট হয়ে যেত। আরে লোকটা মারা গেছে, তারা চোখে কামড় দিলে কি হবে আর ভুরুতে কামড় দিলে কি হবে বলে? ও তো মারাই গেছে। জি স্যার, ও তো মারাই গেছে, ও তো বিষধর সাপের কামড়ে মারাই গেছে, তোর চোখ কি আর কান কি আর নাক কি, এর কি আলাদা কিছু আছে? তো এই হচ্ছে বিষয়, যে আমাদের মানব শরীরকে রত্নপাথর সেই উপাদানের মাধ্যমে, রত্নপাথরের যে উপাদান ওই উপাদানের মাধ্যমে বাঁচাবে। তো সেটি রত্নপাথর হোক বা রূপার পাত্রে জল রেখে হোক, তামার পাত্রে জল রেখে আপনি খান, দেখবেন আপনার মঙ্গলের যে কুপ্রভাব হয়তো একটু হলেও বিদূরিত হতে পারে। মানে মঙ্গল কি করবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, রক্ত পরিষ্কার করবে, রক্তকে তরল করবে, রক্ততুষ্ট ব্যাধির থেকে মুক্ত করবে, তারপরে হার্টের ব্লক বা ধরুন আপনার শিরার ব্লক এগুলোকে ছাড়াবে, অশ্বফিস্টুলা ভগন্দর টিউমার এইগুলোর হাত থেকে বাঁচাবে। তো তামার পাত্রে জল খান, দেখবেন রক্ত সঞ্চালন ভালো হবে, রক্তটা পাতলা থাকবে। রক্ত পাতলা থাকলে রক্ত জমাট বাঁধবে না, জমাট না বাঁধলে তখন কিন্তু আপনার ব্লকটা হবে না। তাই তো মঙ্গলের প্রিয় ধাতু তাম্র বা তামা, আর চন্দ্রের প্রিয় ধাতু রূপা বা সিলভার। এই এবার বুঝতে পেরেছেন? এবার আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার একটু বলুন, সকালে ক্লাস হলো, প্রিন্সিপাল স্যার তো ছিলেন না বা গুরুজি ছিলেন না, গুরুজি সকালে ক্লাস হলো যে যদিও আমাদের একটি সাবজেক্ট কিন্তু আমরা শেষ পর্যায়ে আসছি, কেন আমরা যদিও আমার হাতে কেমিস্ট্রিটাও কিন্তু আমার হাতে রয়েছে, তো আমরা কেমিস্ট্রি ক্লাস মাত্র 2টো না 3টি করে কিন্তু স্টপ করে দিয়েছি। কেন দিয়েছি, আপনারা লুসোগ্রিড বা সূর্য যন্ত্র যেটি এটি ভালো বুঝতে পারতেছিলেন না,
যখন দেখলাম যে এই সূর্য যন্ত্র বা লুসোগ্রিড আপনাদের জানতে গেলে নিউমারোলজিটার গুরুত্ব অপরিসীম। নিউমারোলজিটা যদি দ্রুত জানতে পারেন, লুসোগ্রিডটা দ্রুত বুঝতে পারবেন যে এই জন্ম তারিখের মধ্যে কোন সংখ্যাটি নেই। 18/9/1983 যে শিশুটি জন্মগ্রহণ করেছে এর মধ্যে রবি আছে, শনি আছে, মঙ্গল আছে আর বৃহস্পতি আছে। তো এখানে মিসিং আছে কি? দেখুন মিসিং সংখ্যা কে? রাহু নেই, তারপরে আর কি নেই? শুক্র নেই, চন্দ্র নেই, রাহু শুক্র চন্দ্র তিনটি নেই, বুধ নেই, 4টি গ্রহ নেই। তো এই মিসিং সংখ্যা কি বা লাকি সংখ্যা কি বা ধরুন আপনার এই যে কি কি সংখ্যা যেন আপনার লুসুকিটে করেন, যাই হোক এইগুলো নেই, এটা কেন বুঝছেন না? এর জন্য নিউমারোলজিটা দ্রুত শেষ করার সংকল্প আমার ছিল, কিন্তু সেই শেষ করতে গিয়ে ধরেন এই নিউমারোলজি আপনারা এই পর্যন্ত ক্লাস করেছেন, আমি কিন্তু সকালে বলেছি যে নিউমারোলজির মাধ্যমে প্রতিকারটা কিভাবে নির্ণয় করা হবে। তো শুধু নিউমারোলজির সঙ্গে এই ক্লাসটি কিন্তু আপনাদের ধরে রাখতে বলেছি, যে এই ক্লাসটি ধরে রাখতে হবে। কেন রাখতে হবে? যে এর পরবর্তীতে যখন নিউমারোলজির প্রেডিকশন আপনারা পেলেন, পামিস্ট্রির যখন প্রেডিকশন পাবেন, এরপরে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজি যখন আপনারা প্রেডিকশন পাবেন, তারপর লুসুগ্রিডের যখন প্রেডিকশন পাবেন এবং কেপি বা কৃষ্ণমূর্তি পদ্ধতির প্রেডিকশন যখন পাবেন, তখন ওই 5টা নিয়ে একসঙ্গে আমি লড়বো যে 5টিকে 5 জায়গায় রেখে দেখুন এই 5টার প্রতিকার এক হয় কিনা। একই ব্যক্তির 5 পদ্ধতি তখন আবিষ্কার করা মানে তৈরি করা হবে। এই 5 পদ্ধতির প্রতিকার যদি একই হয় তাহলে বোঝা যাবে জ্যোতিষশাস্ত্রের যতগুলো শাখা আছে সব শাখার গুরুত্ব সমান বা গুরুত্ব আছে। আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে যে যত শাখা প্রশাখা জন্মিয়েছে শাখা প্রশাখার কোনো মূল্য নেই, ওগুলোকে কেটে সেটে বাদ দিয়ে দাও। কিন্তু বাদ দিলে চলবে না, আপনি প্রত্যেকটা আঙ্গুলের কোনো না কোনো কাজ আছে। অনেকে বলে যে কোন আঙ্গুলে কোন রত্ন ধারণ করতে হবে, এটার একটা ফতোয়া চোটে মানে এত কমেন্ট মানে আর বাঁচান নেই। দিনে অন্তত 10টা ফোন আসবে, এই রত্ন কিনেছি আমি কোন আঙ্গুলে পরবো। আরে রত্ন পরার উত্তম জায়গা যদি গলা হয়, দ্বিতীয় জায়গা যদি বাহু হয়, তাহলে আঙ্গুলের ক্ষেত্রে এত এত কি? আমার গলার সোজা কোন শিরাটা যে আঙ্গুলের মাথায় গেছে সেই অনুযায়ী কি আমি গলায় লকেটটা এই পাশে চেপে রাখি বা এই পাশে চেপে রাখি, যে এই সোজা থাকলে আমার মঙ্গলের কাজ করবে আর এই সোজা থাকলে বৃহস্পতি আর এই সোজা থাকলে রবির কাজ করবে? বলি? হ্যাঁ বলি না তো। হাতে পরার সময় কি যেহেতু আমার হাতে এখানে একটা শিকল আছে, তো এই শিকলটা কোনটা কোন আঙ্গুলের শিরা সোজা গেছে সেই সোজা কি আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে রেখেছি নাকি এটা ঘোরে? কোন এটা ঘোরে না এই যে ঘোরে না সুপার গ্লু দিয়ে লাগিয়ে রেখেছি? বলেন। নিশ্চয়ই ঘোরে। তাহলে এই যে আঙ্গুল রত্ন পাথর কাজ করবে রিফ্লেক্সের মাধ্যমে। যে সকল রত্নে শাইনিং আছে যেমন সেভার গ্রুপের রত্ন, চুনি, ক্যাটসাই, এগুলো রিফ্লেক্স করে বাকি মানে অপশক্তিকে তাড়িয়ে দেবে। আর কিছু কিছু রত্ন আছে শোষণ করে শরীরের থেকে বদ রক্ত বেরিয়ে আনবে। যেমন আপনার বেদেদের চিকিৎসা পদ্ধতি কেউ দেখেছেন কিনা? শিঙে টানা দেখেছেন? শিঙে ব্লেড দিয়ে ধরেন আপনার বাতের যন্ত্রণা হয়েছে, পাছার তাড়ে ব্লেড দিয়ে কেটে কেটে শিঙে লাগিয়ে দিয়ে টেনে কালো রক্ত বের করে দেবে। কি হবে? বাত ভালো হয়ে যাবে। এমন হচ্ছে কি পায়ের থোড়ায় লাগাচ্ছে, কখনো হাতে লাগাচ্ছে, শিঙে শিঙে লাগিয়ে ওই বাত ব্যাধির চিকিৎসা করছে বেদেরা। বেদেদের আপনারা তো চিনেন অনেকেই, আর না চিনার কোনো কারণ নেই, বেদেদের চিনবেন না কেন? তো তারা কিন্তু এই পদ্ধতিতে চিকিৎসা করছেন, অর্থাৎ সরিষার একটা পুটুলি মুখে দিয়ে স্যার এটারই আবার বের করে স্যার আমি দেখেছি, এবং যে করে এরকম একজন আমাকে বলেছে যে সাদা সরিষা অথবা লাল সরিষা মানে ক্ষেত্র বিশেষে যার যেটা প্রয়োজন সেটা মুখে রাখে এবং এটাই মানে ওই চতুর সঙ্গে মিশিয়ে ফেলে আর বলে যে পূজা আসছে রক্ত আসছে এরকম। হ্যাঁ যাই হোক সেটা তো একটা চিকিৎসা পদ্ধতি ধরেন। তো এই যে শরীর থেকে বের করা হচ্ছে, তো এমনও জিনিস আছে যেমন রক্তপ্রবাল। রক্তপ্রবাল যে রত্নটি শরীরে লেগে থাকে আপনারা পরীক্ষা করে দেখবেন যে একটি চর্মরোগগ্রস্ত মানুষের হাতে
3 মাস ধরে রক্ত প্রবাল করান। করানোর পরে ওই রক্ত প্রবালটি খুলে নিয়ে আপনি আপনার হাতে পড়ুন। সেই চর্মরোগগ্রস্ত লোকের হাত থেকে রক্ত প্রবাল খুলে নিয়ে আপনি পড়ুন, দেখবেন যে ওই চর্মরোগটি আপনার ভিতরে ঢুকবে। যদি এটা ঢোকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে এটা রোগ শোষণ করেছে এই রত্নে, বুঝবেন না গুরুজি? ওই যে কি লেজ্জ শস্য আর কি পেও টেও একটা আছে না সংস্কৃতে বলে, বলেন তুমি বলো এখন ভুলে যাও, আমার তো মনে পড়তেছে না। তার সব্যশস্য লেজ্জ পেয়। হ্যাঁ হ্যাঁ, সব্যশস্য লেজ্জ পেয়। হ্যাঁ সব্যশস্য লেজ্জ পেয়। হ্যাঁ হ্যাঁ। তো এই যে কোন কোন রত্ন চুষে নিচ্ছে আমাদের ব্যাধিপীড়া, আর কোন কোন রত্ন মানে আমাদের ব্যাধিপীড়া ঢুকতে দিচ্ছে না শরীরে, মানে ইমিউনিটি তৈরি করছে। আমরা এই যে করোনার ভ্যাকসিন নিচ্ছি, মানে কি করোনার ভ্যাকসিন করোনা কিভাবে দূর করবে? করোনার যে জীবাণু, সেই সুপ্ত জীবাণুকে শরীরের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই সুপ্ত জীবাণু শরীরের ভিতর যে এত শক্ত হচ্ছে যে বাইরের যে জীবাণুটা আসছে করোনা যে ভাইরাসটি, ওইটিকে প্রতিহত করছে। তো এই রত্ন পাথরও কিন্তু রিফ্লেক্স করে আমাদের ইমিউনিটি তৈরি করে ওই সেই অপশক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে। এভাবে হচ্ছে রত্ন পাথর কাজ করে। আর কিছু কি বলার আছে এ ব্যাপারে? গুরুজি আপনি কিছু বলুন, রত্ন পাথর কিভাবে কাজ করে? রত্ন পাথর তো বৈদিক সভ্যতা থেকে, মহাকাব্যীয় যুগ থেকে রত্ন পাথর ব্যবহার করা প্রচলন আছে। এই রত্ন পাথরে মানুষের যে অশুভত্ব, এই যে তুমি বললে যে রে, বিভিন্ন গ্রহের যে রশ্মি মানব জীবনের সময় সময় যেগুলো ক্ষতিকারক, এই রত্ন পাথর গুলো ঠিক তার প্রতিষেধক হিসেবে রত্ন পাথর গুলোকে ব্যবহার করা হয়। কাজেই বিভিন্ন গ্রহের যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিগুলোকে সেই গ্রহের রত্ন পাথরে প্রশমন করে। এই ছাড়া আর অন্য কিছুই নেই। মানে হয়তো রোগটা হয়েছে, রোগ হবে, কিন্তু রোগের যে মানে প্রকোপ, তার যে মানে যন্ত্রণা, যে কষ্ট, হ্যাঁ, সেটা থেকে অনেকটা রিলিফ দেবে। এটাই রত্ন পাথরের একমাত্র। আর যখন তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তখন মন মানসিকতা ভালো থাকবে। সারা দিন খেটে পিটে যখন ঘরে যাবেন, ঘরে গেলে বউ যদি এক মুখ জামটি দেয়, আপনার সন্তান যে যাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, সে যদি আপনাকে বাবা বলে স্বীকার না করে, আর সে যদি ওখান থেকে উল্টে ধরেন 2-4 কথা শুনিয়ে দেয়, তখন মনে হবে যে ট্রেনের গিয়ে ওই ঝাঁপ দিয়ে জীবনটাকে দিয়ে এখানে শেষ করে। তো এই অশান্তি থাকলে আপনি যে ঝাঁপ দিবেন, ঝাঁপ দিয়ে একেবারে স্বর্গদ্বারে চলে যাবে। তো চলে গেলে এই তো জীবন শেষ। তো শান্তিটা যদি ঘরে বর্ষিত হয়, আপনি পরের দিন পরমানন্দে কাজ করবেন। এমনকি যে গ্রহের যে মন্ত্র পাঠ করবেন, দেখুন সেই মন্ত্রের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে সেই গ্রহের শান্তির কথা। আপনারা গ্রহ মন্ত্র যদি পাঠ করেন, তার অর্থ যদি করেন, সামান্য নবগ্রহের যে মন্ত্র, যে জবা কুসুম শঙ্কাশোপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং পুনতস্মি দিবাকরম, এই যে তাছাড়া চন্দ্রের এই যে দিব্য শঙ্খ তুষারবং, এই যে দিব্য শঙ্খ মানে কি? শঙ্খ মানে শাখ বা শাখা, দিব্য শঙ্খ তুষারবং ক্ষীরোদানব সম্ভবম নমামি শশিনং ভক্তা সম্ভমূর্কুল ভূষণম। তো এই যে মন্ত্রের মধ্যেই কিন্তু রয়েছে যে তুমি এই একে স্মরণ করো, এই তোমাকে উদ্ধার করবে। বারবার করতে থাকো। মরা থেকে যদি রাম নাম আসতে থাকে, তো বারবার দিব্য শঙ্খ, জ্যান্ত শঙ্খ বা যা শক্তিশালী শঙ্খ আপনি তাকে উচ্চারণ করছেন, সেই শঙ্খের মধ্যেই হচ্ছে মুক্তা উৎপন্ন হয়। শঙ্খের মধ্যে যে মুক্তা হচ্ছে, সেই মুক্তাকে আপনি নমস্য জানাচ্ছেন, তাহলে সেই মুক্তা আপনাকে কি বা সেই দেবী সন্তুষ্ট হয়ে, সেই মুক্তা সন্তুষ্ট হয়ে কি আপনার ভিতর কোনো ইফেক্ট ফেলবে না? কুমিরের চোখের আমি আগের দিন বলেছি যে কুমিরের চোখের দৃষ্টিতে যদি কুমিরের বাচ্চা ফুটে ডিম বের হতে পারে, মানে ডিম ফুটে বাচ্চা বের হতে পারে, তাহলে এই রত্ন পাথরের দৃষ্টিতেও কি কোনো কাজ করবে না? বা ওই গ্রহ নক্ষত্রের মন্ত্র জপ করলে তাতে কি কোনো কাজ করবে না? তাহলে কি ঈশ্বর বলে কিছু নেই?
তাহলে কি ওই প্রবীর ঘোষের মতো চলে যেতে হবে যে কেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না? তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, ঠিক আছে, তুমি তোমার যুক্তি দেখিয়েছো। একজন ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করি না তার যুক্তি দেখিয়েছে, কিন্তু 650 কোটি লোক বিশ্বে, 650 কোটির থেকে একজন বাদ দিয়ে বাকি সবাই ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সেই পক্ষে কথা বলেছে। তাহলে কার পক্ষে ভোট বেশি পড়েছে? তো এই রত্ন পাথর যারা বিশ্বাস করি না, রত্ন পাথরে কাজ করে না, সেই সংখ্যা কত, আর কাজ করে তার সংখ্যা কত? তাহলে এবার বুঝুন, হোমিওপ্যাথিকে কাজ করে সেই সংখ্যা কত, আর কাজ করে না সেই সংখ্যা কত? তাহলে বোঝা যাবে যে রত্ন পাথরে কাজ করে কি করে না। তো যদি রত্ন পাথরে কাজ করে, আমার কথা হচ্ছে যে আমরা যদি সঠিক রোগ নির্ণয় করতে পারি, সঠিক গ্রহ দোষকে যদি আগে ধরতে পারি, তো সঠিক জায়গায় যদি আমরা বান মারতে পারি, তাহলে কিন্তু সেটি লাগবে। পূর্বে কিন্তু একটি ক্লাসে বলেছিলাম যে আপনি পাহাড়ি এলাকায় ঘুরতে গেছেন, ক্ষুধার্ত হয়ে গেছেন, আপনার পকেটে একটি গুলডি কাঠ আছে, আপেল গাছে আপেল পেকে আছে, কমলা পেকে আছে, আম পেকে আছে, জাম পেকে আছে, জামরুল পেকে আছে, আপনার পেড়ে খেতে হবে। এইবার আপেলে আপনি যখন গুলটি মারবেন, আপেলের গায়ে ছিদ্র হয়ে আপনার ওই গুলটি মানে মাটির দলা বা পাথরের কুচো ঢুকে যাবে, ঢুকে যে সে ওই পাহাড়ের পরে পড়বে, পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ফেসকে যাবে। ফেসকে যে তখন আর ওই ময়লা নোংরার মধ্যে পড়বে, ওটা কিন্তু তুলে আর খেতে পারবেন না। কিন্তু আপনার তাক করতে হবে বোটায়, যে বোটাতে গুলটি মারতে হবে, বোটায় মেরে নিচে গিয়ে ক্যাচ ধরতে হবে, তবেই না পরিষ্কার পরিচ্ছন্ন ফলটি খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন। তো বিচার আগে সঠিক, জ্যোতিষ শিখার দায়িত্ব বা শিখানোর দায়িত্ব আমাদের, বিচারের দায়িত্ব কিন্তু আপনাদের। যে আপনারা শুধু যোগগুলো শিখবেন, সেই যোগের ফলাদেশ করবেন কিন্তু আপনারা। কারণ যখন আপনাদের কাছে আসবে 650 কোটি লোকের 650 কোটি প্রকার ভাগ্য, একজনের সঙ্গে আর একজনের মিল নেই, তো আমরা এর মধ্যে কতগুলোই বা শিখাবো? তো বিচারটি আপনাদের করতে হবে। তার জন্য আপনাদের দরকার সৎ নীতি, সৎ আদর্শ, যোগ সাধনা, একাগ্রতা, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, মানুষের যেন কল্যাণ কামনা করি বা কল্যাণ হয় সেই মানসিকতা থাকবে। আপনাকেও ভক্তি পরায়ণ হতে হবে, বা সেই সৃষ্টিকর্তাকে ডেকে বুঝে শুনে এই যে রত্ন পাথরকে হয়তো শোধন করে কেন শোধন করতে হবে, এটার এই ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে একটু ভিন্ন পথে চলে যেতে হয়। রত্ন পাথরকে আবার শোধন কি করতে হবে? এটা তো খনিজ রত্ন, আবার ঝিনুকের মধ্যে হচ্ছে। তো অনেকে দেখা যাচ্ছে ঝিনুকের মধ্যে হচ্ছে, ঝিনুক কিন্তু একটি মাছ, সামুদ্রিক যেহেতু প্রাণী, তাহলে এটা মাছের মধ্যে পড়ে না, মৎস্য মাংসের মধ্যে পড়ে না, পড়ে। তো অনেকে যারা বিশেষ করে ইয়ে আছেন, ইস্কন ভক্ত আছেন, সাধু সন্ন্যাস আছেন, তারা কি মৎস্য মাংস ডিম খাবেন, পেঁয়াজ খাবেন? খাবেন না। কিন্তু তো এই রত্নটি সেই ঝিনুকের মধ্যে বের করে আনা হয়েছে, অর্থাৎ এর ভিতর মৎস্যের সেই ছোঁয়া রয়ে গেছে বা মাংস লাগানো রয়েছে, এটিকে হাতে উনি পরবেন না। তো এটাকে শোধিত করে মূল্যবান রত্ন করা হবে। আগে ছিল মাংসের পিণ্ড, এটাকে রত্নে শোধিত করে রত্ন করা হবে। তার জন্য তার শোধন, পূজন, স্নান, এই যাবতীয় নিয়ম যেগুলো শাস্ত্রগত ভাবে আছে, সেগুলোকে আমাদের করতে হবে যথারীতি। যদি তা না পারি, তো আমি তো বলেছি যে আপনাদের রত্ন পাথরের ভেষজ শোধন পদ্ধতি আমি আপনাদের শিখাবো, সেই মোতাবেক আপনারা ভেষজ নিয়মে আপনারা রত্ন পাথর শোধন করতে পারবেন। যারা বিশেষ করে তন্ত্রমন্ত্র পরিচালনা করতে পারেন না, বা যারা ব্রাহ্মণ সমাজের লোক নন, আমার মতো যারা আছেন, বা আমার কাতারেই বেশি আছেন, কিন্তু এখানে ব্রাহ্মণ সমাজের মধ্যে থাকার মধ্যে আমাদের শ্রদ্ধেয় গুরুজি আছেন, এদিকে তন্ময় বাগচি আছেন, আর হচ্ছে ভট্টাচার্য বাবু আছেন, স্বপন চক্রবর্তী আছেন, আর তো কেউ নেই। দেবনাথ বাবু অবশ্য, বাবুল কুমার দেবনাথ, অনেক সময় দেবনাথরা পূজা পার্বণও করেন, অর্থাৎ ধরে নিলাম উনারটা নাই উনি করলেন, কিন্তু বাকিগুলো কিন্তু আমার কাতারেই পড়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে কিভাবে শোধন হয়, অর্থাৎ আমার সাথে হাত মিলাতে হবে, মিলিয়ে তারপরে আমাদের এগুলো শিখে সেভাবে শোধন করতে হবে। আর তাছাড়া কেন শোধন করতে হবে? যেমন মাংস পিণ্ড মুক্তায় লাগানো আছে, শুক্তির গায়ে লাগানো আছে, তো লাগানো থাকার কারণে শোধন করতে হবে। আবার রত্ন পাথর কিন্তু শ্রীলঙ্কা থেকে সমুদ্রের মধ্যে সাঁতরে নৌকা বেয়ে যখন আসে, এমনও মানুষ রত্ন পাথর আনে যে ওই ইয়াবা ট্যাবলেট যেমন ইসের থেকে আসে, আমাদের দেশে পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে মায়ানমার থেকে,
তো অনেকে দেখবেন যে ছোট ছোট পলিথিনে পুটলি করে খেয়ে খেয়ে তারপরে আনে, এসে পায়খানা করে তারপরে বের করে ইয়াবা ট্যাবলেট। এত ব্যবসা। আর না হলে মলদার থেকে ইয়াবা ট্যাবলেট ঢুকায় তারপরে এসে পায়খানা করে বের করে। যদিও শুনতে একটু খারাপ লাগছে, তো এই চোরাই পথে কিন্তু রত্ন পাথর এভাবে মলদারে ঢুকায়ও কিন্তু রত্ন পাথর আসে। তো সেই রত্ন পাথর আমরা হাতে পরবো, তো এটা কি একটু শুদ্ধ করব না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব না, একটু সাবান সোডা দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করব না? এই জীবাণুমুক্ত করাটাই হচ্ছে শুধু, আর কিছু নয়। আর যারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন সেটা তো অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু তার দ্বারা আশা করা যাবে। তো এইভাবে যদি আমরা সঠিক প্রয়োগ করতে পারি, সঠিক প্রয়োগ কৌশল আর হচ্ছে খাঁটি রত্ন উত্তম রূপে শোধন, এই তিনটির মিলন যখন ঘটবে তখন দেখবেন সেই ব্যক্তির ভাগ্য উন্নতিও হবে। তা ভাগ্য উন্নতি হতে গেলে আগে তার শারীরিক মানসিক কর্ম ব্যবসা এই সকল দিকে উন্নতি হবে, তারপরে গিয়ে রত্ন পাথর আপনার ভাগ্য উন্নতি করবে। কর্মব্যতি রেখে রত্ন পাথর পরবো, ঘরে শুয়ে থাকবো, চেম্বারে আসবো না, এদিকে একাডেমির ক্লাস নিতে আসবো না, ইউটিউবের ভিডিও করব না, বই লিখবো না, আমাকে টাকা এনে আমার ঘরের ভিতর ধনলক্ষ্মী যন্ত্র কিনে নিয়ে আসলে বা 100টা পাথরের মালা গেঁথে পরে থাকলে আমার ঘরে টাকা এনে সবাই দিয়ে যাবে, নিশ্চয়ই দিয়ে যাবে না? তবে সম্ভব না স্যার। আমি যদি এখানে বসে ক্লাস নিই, দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই কষ্ট দেখে তাই আপনারা বেতনটা সঠিক সময় পরিশোধ করছেন না। জি স্যার, জি বসে স্যার। আমি ক্লাস করি, ক্লাস নিই, তাহলে তো বলবেন যে এ তো বসে আরামে আরামে ক্লাস নিচ্ছে, তাই টাকা দেবো কি করতে? তখন একেবারেই দেব না স্যার। হ্যাঁ, তাহলে আর একেবারেই দিব না। হ্যাঁ, এটা দিব। জি স্যার। বলেন, আর কোন প্রশ্ন আছে এ ব্যাপার নিয়ে? স্যার আমার সকালবেলা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আবারও বলছি, সকল সাবজেক্ট যখন হবে যে এটা সবেমাত্র নিউমারোলজি, এর সঙ্গে পামিস্ট্রি আসবে, এর সঙ্গে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আসবে, কেপি আসবে, লুসুগ্রিড আসবে, মান্ডেন অ্যাস্ট্রোলজি আসবে, সামুদ্রিক জ্যোতিষ আসবে, তারপর হোরারি জ্যোতিষ আসবে। এই সবগুলোর মিলন নিয়ে আবার ক্লাস হবে আপনার এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। তখন না আপনারা নেমে যেতে পারবেন পেশাগত জীবনে। আর এমনিতে রত্নপাথর প্রাপ্তির একটা তো ব্যাপার স্যাপার থাকে স্যার, অরিজিনাল রত্নপাথর প্রাপ্তির একটা ব্যাপার থাকে স্যার। সব পাথর অরিজিনাল। আমাদের প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী, বিশেষ করে আমি সকালবেলায় বলেছিলাম আপনাদের কাছে আমার কায় মনোবাক্যে প্রার্থনা থাকবে, মানুষের উপকার করতে পারি আর না পারি, কারো ক্ষতি করব না, এই প্রতিজ্ঞা আমাদের সর্বপ্রথম থাকবে। অনেকে নকল পাথর বিক্রি করেন বা কে নকল পাথর বিক্রি করলেন, কে আসল দিলেন না, এই সব দিকে যে আমাদের বিতর্কে যে শত্রু বাড়ানোর প্রয়োজন নেই। যারা রত্ন বিক্রেতা আপনার থেকে বেশি শক্তিশালী। যদি কেউ নকল বিক্রি করেও থাকে, আপনি তার জিনিস নকল বলার দরকার নেই। আমার সূত্র, অর্থাৎ আপনারা আমার সূত্র ফলো করুন। আমার জীবনে এমনও ঘটেছে যে একটি নকল রক্তপ্রবাল নকল বলার কারণে সেই নকল রক্তপ্রবালটি পরবর্তীতে আংটি পরিবর্তন করে আরেকটি আংটি নিয়ে যে দেখাচ্ছে, দেখুন আপনার কাছ থেকে আমি এই পাথর নিয়ে গেছি, কেসিপাল বলছে এটা নকল রক্তপ্রবাল, অথচ নেপালি রক্তপ্রবাল ফাইল দিয়ে ঘষে দেখায় দিয়েছি। তারপরেও সে সন্ত্রাস লাগিয়ে দিয়েছে যে কেসিপাল কোথায় আছে, ওকে তুলে নিয়ে আসো, তুলে এনে তারপর পাশা লাল বানিয়ে দাও, যেন চিরজীবনে আর কোনোদিন পাথর নকল না বলে। এমনকি সর্বশেষ যখন আমি পালিয়ে বেড়ালাম, তখন 10 লক্ষ টাকা চাঁদা দাবি করলো। 10 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। পালিয়ে বেড়াতে বেড়াতে তখন অনেক লোককে ধরে পড়ে তারপরে ধরেন 2-4 বোতল মাল কিনে খাওয়ানোর বিপক্ষ পার্টিকে দিয়ে তারপরে দিয়ে সেই সমাধান করতে হয়। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, যে ব্যক্তি নকল পাথর কিনে নিয়ে আসবে ওর কপালেই রয়েছে নকল, ওর কপাল ভালো হবে না। আপনি কে ভালো বানানো? সকালে যেমন বললাম যে একটি চেম্বারে 50 জন জ্যোতিষ বসে, সেই 50 জনের কাছে আমার মতো লোক হলে তো আমি ওই দারোয়ানকে, মানে যে গেটে আছে, যে বলবে কার কাছে গেলে সে প্রকৃত মুক্তি পাবে, তো আমি তাকে ঘুষ দিয়ে সমস্ত ক্লায়েন্ট আমার কাছে আনতাম। কিন্তু সে কিন্তু ওই 50 জনের থেকে আরো বেশি ভালো জানে ওলা জ্যোতিষ। উনি সব থেকে ভালো জানেন কার প্ল্যানেটের সঙ্গে সেই ক্লায়েন্টের মিল হবে বা কার হাতের ছোঁয়া পেলে ওই লোকটার উন্নতি হবে, ওই লোক বিচার করে দিচ্ছে। তবেই না তার হাত দিয়ে একটি তাবিজ, একটি মন্ত্র, একটি রত্ন গেলে সে উপকৃত হবে।
অর্থাৎ তার সঙ্গে বড়াই করে লাভ নেই। তো যদি আপনারা এমনটি বাধে, আপনারা সেক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই করুন, দেখবেন ভালো থাকবেন। বলবেন যে আমি হয়তো অনেকদিন জ্যোতিষ করছি, আমি এটি চিনতে পারিনি, বা আপনার এটি প্রয়োজন নেই। আপনার যদি আমার গণনা ভালো লাগে তাহলে আপনি এই রত্নটি পড়ুন, এই রত্নটি পরে দেখুন। আশা রাখি আপনি এতদিন যে অবিশ্বাস দানা বেঁধেছে বা এতদিন ধরে টাকা দিয়ে রত্ন কিনেছেন আসলে উপকার পাননি, তো এবার এটি পরে দেখুন, শেষবারের মতো আপনি দেখতে পারেন, যদি মন চায়, আর না চাইলে না। স্যার কি রত্ন? জিনিস, হ্যাঁ স্যার কি রত্ন? এ তো সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ এরকম হলো। যদি কেউ পরমা ম্যাডাম, যদি কেউ হাতে পরে আসছে, আপনি দেখছেন যে নকল পাথর, আমার হাতের এই 5টি পাথরই কিন্তু নকল, একেবারে অরিজিনাল কাজ, দেখেন কোথাও কোনো দাগ নেই। রত্ন মানে দাগ থাকবে, রত্ন যেটা রিয়াল রত্ন, খনিজ রত্ন, তার মধ্যে দাগ থাকবে। যেমন পান্নার ব্যাপার, আপনারা রত্ন পাথরের বই মনে হয় সবাই পেয়েছেন। কোন রত্নটি কেমন থাকলে সঠিক হবে, খাঁটি রত্ন চেনার উপায় ওর ভিতরে আছে লেখা, আসল নকল চেনার উপায় কিন্তু লেখা আছে। তো দেখবেন পান্নার ভিতরে কিন্তু লেখা থাকে যে পান্নার ভিতরে বাবুলস থাকতেই পারে, বা মাকড়সার জালের মতো জাল থাকবে। জাল থাকা মানে পান্নার খাঁটিত্ব নির্দেশ করে। এটা পান্নার ত্রুটি নয়, বরং ত্রুটি যুক্ত নয়, ত্রুটি মুক্ত পাথর বা আসল পাথর বা অরিজিনাল পাথর। তো সেই পাথরটি যদি কারো হাতে আপনারা নকল দেখেন তাহলে আপনাদের করণীয় কি? আপনারা সেক্ষেত্রে বলবেন যে আমি হয়তো পাথরটি চিনতে পারিনি, বা হয়তো এই পাথরটি আপনার প্রয়োজন নেই, এখন আপনার এটি প্রয়োজন, আপনি এটি পড়ুন। কেননা কারো জিনিস নকল বলতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারার দরকার নেই। এটা যদিও একটু শুনতে গেলে খারাপ শোনাচ্ছে যে আমি এটি খারাপ একটি মতামত বা জিনিস আপনাদের দিলাম, কিন্তু আজকে যেটি দিয়েছি কর্মজীবনে প্রবেশ করে দেখবেন যে হ্যাঁ, এটি আমার জীবনে বারবার আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তো আপনি যদি ধ্বংস হয়ে যান, আপনি যদি জ্যোতিষ আপনার ভাগ্যকেই যদি, ভাগ্যের বাধাই যদি, বা ভাগ্য আপনার ভাগ্য যদি সেই রত্ন বিক্রেতার বা সেই জ্যোতিষের যার পাথর নকল বলেছেন তার উপর নির্ভর করে, আপনার মরার বাঁচা যদি তার উপর নির্ভর করে, তাহলে আপনি কি প্রোটেকশন নিয়েছেন, কি ছাতা মাথায় দিয়েছেন আপনি? তো ছাতা মাথায় দিতে গেলে ছাতা ধরার কৌশলটাও কিন্তু জানতে হবে। ছাতাটা ঝড় আসছে, ঝড়ের সময় আমি ছাতা মুড়ি দিয়ে যাচ্ছি, শালা ও কি মানে উল্টোয়ে ফেলবে না ভেঙে ফেলবে? ঝড়ের দিকে যদি বাছা দিয়ে না ধরি, আমি যদি খোলের পাশ ধরি, হচ্ছে ঝড়ের দিক থেকে আসছে, তাহলে চিপ করে উল্টোয়ে নিয়ে যাবে না, ছাতাটা নিয়ে যাবে না? নৌকায় যে আমরা পাল তুলে দিই, পালটা কিন্তু বাতাস বেঁধে, পালটা কিন্তু ওইদিকে কার্ভ করা থাকে, ঠিক এভাবে এদিক থেকে বাতাস আসছে, আমার পিছন থেকে কার্ভ হয়ে যাচ্ছে বাতাস ঠেলে নিয়ে। তো যখন আপনার এই ছাতাটা যখন বাতাস পিছন থেকে আসছে আর ছাতাটা যদি এইভাবে ধরি, তো বৃষ্টি এই দিক থেকে আসতেছে, ঝড় ওই দিক থেকে আসছে, এইভাবে ধরলাম, ছাতা ফটকে ছুটে যাবে মাথার থেকে, মাথারও নাট বল্টুতে আর কাজ হইব না। তো নাট বল্টুতে যাতে কাজ হয় তার জন্য আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, আমরা কোনো নকল পাথর বিক্রি করব না, বা কাউকে নকল পাথর পরিধান করার পরামর্শও দিব না। স্যার আমি বলছিলাম কি, যদি আমাদের কাছে বলে যে আমি একে প্রতিকার দিলাম একটা পাথর, যেমন পোকরাজ আমি বললাম, বলে যে আপনি সংগ্রহ করে দেন, সেক্ষেত্রে আমি সংগ্রহটা কিভাবে করবো স্যার? সেটাও তো আপনি সংগ্রহ কোথায় করবেন? বাংলাদেশেও প্রচুর রত্ন পাথরের দোকান রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, শ্রীলঙ্কায় রয়েছে, বার্মায় রয়েছে, এগুলো আস্তে আস্তে চিনে যাবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, যে ব্যক্তি কোনো মাকে বলছে যে বাবা আমার যদি রাত্রে পায়খানা চাপে তা তুমি ডেকে দিও, তা বলছে বাবা তোমাকে ডাকা লাগবে না, তুমি এমনি জেগে যাবা। কিভাবে? হ্যাঁ, পায়খানা চাপলে তুমি এমনি জেগে যাবা। তা যখন আপনার কাছে 50,000 টাকার একটা পাথরের অর্ডার আসবে, টাকা দিয়ে যাবে নেওয়ার জন্য, তখন আপনি এমনি চিনে যাবেন যে পাথর কোথায় পাওয়া যায়। কারণ 50,000 টাকা পাথরটা বিক্রি করলে আপনি 10% লাভ করলেও 5,000 টাকা লাভ হবে। তো 5,000 টাকা লাভ মানে কম কথা নয়। অনেকে এই বিশ্বব্যাপী চলা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এক মাসে 5,000 টাকা উপার্জন করতে পারছে না, চাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে দিন দিন নিঃস্বরিক্ত জীবন যাপন করছে। আর আপনি একটি রত্ন পাথর, খাঁটি রত্ন সংগ্রহ করে দিলে একেবারে ন্যায্য লাভও যদি করেন 10%, তাও কিন্তু 5,000 টাকা একদিনে,
অর্থাৎ তখন আপনি চিনে যাবেন যে কোন জায়গায় আমি খাঁটি পাবো। অর্থাৎ আপনি চিনিস বা না চিনিস, খুঁজে দেখে গরু কিনিস। আমাদের সেই মুনি মুনি ঋষিদের মতো জ্যোতিষ খনা বলেছেন। খনা কি? খনা জ্যোতিষ নয়, খনা কিন্তু আত্মিক জ্যোতিষ, মানে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষ। যে উনি বলেছেন 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, তার অর্ধেক পান। থাকে বলদ না বয় হাল, তার দুঃখ চিরকাল। মানে গরু থেকে হাল ববে না, তার দুঃখ চিরকাল। তো এই যে কথাগুলো বলে গেছেন খনা, তো সেই খনা বলেছে তোর গরু চিনে কিনতে হবে না, তুই একটু খোঁজ, খুঁজলে ঠিকই বুঝতে পারবি যে কোন গরু হাল বা লাঙ্গল চষবে আর কোন গরুর লেজের ভিতর সাজারুর কাটা দিয়ে তারপরে হাল চাষ করতে হবে। অনেকেই কিন্তু ওই লেজ উঁচু করে তারপরে হরগেজার কাটা বা সাজারুর কাটা দিয়ে দেয়, যে ওইখানে কাটা ঘটবে আর গরু দৌড়াবে আর চাষ হবে দ্রুত। আমি দেখেছি আমার দাদু ওই সরিষার তেল ভাঙ্গা, নারকেলের তেল ভাঙ্গা ধান গাছ ছিল, ঘোড়ার চোখে মরিচ বেটে, শুকনা ঝাল বেটে ঘোড়ার চোখে কাপড় দিয়ে বেঁধে বেঁধে দিয়ে ধান গাছ ঘোরাতো, চোখ জ্বলতো আর ঘোড়া লাফায় লাফায় দৌড়াতো। এর মৃত্যু কিভাবে হওয়া উচিত আপনি ভেবে দেখেন। আমার দাদু, আমার আপন দাদু, বাবার বাবা, তার মৃত্যু কিভাবে হওয়া উচিত? ওর মৃত্যু ওই রকম, মানে ওর কেন বলছি, মানে উনাকে আর উনার বলার মতো ইয়ে আমার নেই, মানে ভক্তি শ্রদ্ধা আমার জীবনে আসবে না কোনোদিন। উনি মারা গেছে কিন্তু 94 সালে, কিন্তু উনার বলা আমার মুখ দিয়ে আসবে না। তো ওর মতো লোকের মৃত্যু কিভাবে হওয়া উচিত ভেবে দেখেন। আর তাছাড়া আমার বাবা হচ্ছে তেজ্য পুত্র, আর আমি তার সন্তান। অর্থাৎ যে ঠাকুরদার তার সন্তানকে তেজ্য করেছে, আর যে যাকে আমি দেখেছি যে ঘোড়ার চোখে ঝাল বেটে মাখায় দিয়ে, মানে ঝাল বেটে ঝালের দলা চোখে দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়ে তারপরে ঘান গাছ ঘুরাইছে, তোর মৃত্যু কিভাবে হওয়া উচিত? আমার বাবা কিন্তু বকলমে সই, মানে টিপসই দিতে গেলেও পর্যন্ত উল্টে যায়, টিপসই কোন ভাবে দিতে হয় তাও পর্যন্ত জানে না। তাহলে সেই ব্যক্তিকে উনি তেজ্য করেছেন কেন? উনারও এক ভব যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার জন্য উনি তেজ্য করেছেন। উনি কয়টা বিয়ে করেছেন উনি নিজেও জানেন না, দুটো তো জানি আমরা, তাছাড়া আরো করেছেন। উনি রসিকলালের বন্ধু ছিলেন, অর্থাৎ রসিক সরকার, যিনি কবিয়াল রসিক সরকারের বন্ধু ছিলেন। রসিক সরকার ওইরকম 3-4টে করেছে, আর আমার দাদু কয়টা করেছে তা জানি না। তো শেষ জীবনে ওনার বৌমা, ওনার ছোট ছেলের স্ত্রী, চৌকাঠ, মানে চৌকাঠ বোঝেন, তাল কাঠ দিয়ে কাঠের ঘর তৈরি করা হয় আমাদের এই দক্ষিণবঙ্গে, তার চৌকাঠ থাকে। চৌকাঠের সঙ্গে শাড়ির এক পাশ বেঁধে খাটের পরে অসুস্থ হয়ে রয়েছে, গলায় আর এক প্যাচ দিয়ে এভাবে টেনে নিয়ে ঝুলে পড়েছে। মরবি না, গলার ফাঁস হাঁটিয়ে তারপরে মর। মেরে আমার সেই কাকিমা কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে। আগে তো ভেবেছে ধুর টানে কিরা, অসুস্থ লাশ এটা কে টানে, তাছে মেরে ফেলি। মেরে ফেলার তখন তো রোগ নিয়ে বাড়ি কেউ নেই, দিয়েছে শাড়ি বেঁধে মেরে। এইবার মেরে দেওয়ার পরে তো কেঁপে সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যাই হয়ে গেছে, লোকে এসে তো দেখে যে শাড়ি পেঁচানো, সবাই দেখে ফেলছে যে শাড়ি পেঁচিয়ে এইভাবে মেরেছে। তখন তার ছেলে মেয়ে নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে, সেই রাতেই পালিয়ে। তারা ইন্ডিয়াতে আছে এখন। আমার কাকা পুনরায় আবার আরেকটি বিবাহ করেছে, সেখানে আরো 2টি সন্তান হয়েছে, তারা আছে এখন। তো এই জন্য ওকে ছাড়া উনাকে বলা আমার সাজে না, মানে এটা বললে আরো বরং ভগবান আরো পাপ দেবে আমাকে। তা উনি যত পরিমাণে পাপ করেছেন তা ওকেই বলতে হয়। যদিও গুরু বা পূজ্য ব্যক্তি আমার বংশধর, শ্রদ্ধেয় বলতে হয়, তা শ্রদ্ধেয় ব্যক্তির একটি কর্মের কথা বললাম। এই তো আপনাদের কর্ম যদি এইরকম হয় যে আমরা সারা দিন অপকর্ম করব, মিথ্যা কথা বলবো, নকল পাথর বিক্রি করার চিন্তা করব, ওই লোকটি আসলে কিভাবে ওকে বারবার এনে বারবার টাকা নেওয়া যায় এই চিন্তা করব, আর আপনার ভাগ্য পরিবর্তন হবে, আর আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, এটি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কোনো গ্রন্থে লেখা নেই। হাজারো গ্রন্থ প্রণেতা শ্রী ভৃগু হাজারো, এক জীবনে 1000 গ্রন্থ লিখেছে। আপনারা যদি কারো শ্রী ভৃগুর গ্রন্থ থাকে আপনাদের কাছে, ভৃগু সংহিতা বা শ্রী ভৃগুর কোষ্ঠী থেকে ভাগ্য জানুন বা হস্তরেখা কি যেন আছে, শ্রী ভৃগুর যে কোনো বই থাকলে 5টা বই দেখলে একটা পাবেন যে ইনি হাজারো গ্রন্থ প্রণেতা। এক জীবনে কিভাবে 1000 গ্রন্থ লিখলেন, কিভাবে সম্ভব? আবার উনি চেম্বার করেছেন কিভাবে?
গুরুজি যদি একটু ব্যাখ্যা করতেন দয়া করে। না এইসব ব্যাপারে এইসব ব্যাপারে তুমি যা বলছো বলো, এই ব্যাপারে আমি আগ্রহ করছি। ও সব ব্যাপারে আমি আলোচনায় যাব। ও করেছেন তো না তারপরে যাই হোক, কথাটি তুলেছি যখন একটু হলেও বলি। তো উনি কিন্তু হোমিওপ্যাথিকের ডাক্তার এস.এন. পান্ডে, অ্যালোপ্যাথিকেও আপনারা এস.এন. পান্ডের বই অনেকেই পড়েছেন। মেডিকেল জগতে এস.এন. পান্ডে নাম ধরেছেন, তন্ত্র জগতে ওকা পণ্ডিত নাম ধরেছেন, জ্যোতিষ শাস্ত্রে শ্রী ভিগু নাম ধরেছেন। একই ব্যক্তি কিন্তু। আপনারা গ্রন্থগুলো পড়বেন, গ্রন্থগুলোর ভাষা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে গ্রন্থ লিখেছেন, তো তানার গ্রন্থ মানে এক কথায় এক সময় ছোটবেলায় শুনতাম, মানে যখন প্রথম জ্যোতিষ জগতে পদার্পণ করি, তো তখন একটা বইয়ের দোকানদার বলল যে তুই এত বই কিনিস কেন, এত পাগল কেন রে বেটা, জ্যোতিষ শিখতে গেলে ভৃগু পরাশরের বই দিয়েই শিখতে হয়, এই দুটো বই পড়লেই জ্যোতিষ শেখা যায়। তারপর জ্যোতিষ করার জন্য তো লাগলে আর 5টা বই কিনবি, কিন্তু এই টাকা এইভাবে বই কিনে টাকা নষ্ট করিস কেন, একটি দোকানদার বললো আমাকে। আমি বললাম বেশ ভালো, তো তাহলে তো আমার এই বই দুটি একটু বেশি করে পড়ে দেখতে হবে। তা তখন পড়ে দেখে দেখি কি সেখানে লেখা আছে হাজারো গ্রন্থ প্রণেতা। তো 1000 গ্রন্থ যদি জীবনে পড়া যায় একজন রাইটারের, তো আসলে এর জানতে মনে আর এর ভিতর আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। দুনিয়ার সবকিছু উনিই লিখে ফেলেছে নিঃসন্দেহে। তো এই যে যখন খুঁজবেন তখন আপনি ঠিকই রত্ন চিনবেন, এবং আর চেনার জন্য আপনাদের সরাসরি ক্লাস তো থাকবে রত্নপাথর আপনাদের চেনানোর জন্য, যে বিশেষ করে যখন আপনারা পাশ করে বের হবেন তখন একদিনের ইন্টার্নি থাকবে সরাসরি সবাইকে দিয়ে। আমরা প্রথম ব্যাচের জন্য আয়োজন করেছি, লকডাউন গেছে, আমরা আগামী সপ্তাহে রেজাল্ট দিব। আগামী সপ্তাহ বলতে 10 তারিখের পরে, 10 তারিখের পরে আমি ঢাকা থেকে ফেরার পরে রেজাল্ট দেওয়া হবে প্রথম ব্যাচের। তাদের নিয়েও কিন্তু একদিন ইন্টার্নি করার কথা আছে, আপনারাও এরকম একদিন পাবেন। তো তখন আপনাদের এগুলো হাতে কলমে দেখিয়ে শেখানো হবে। রত্নপাথর কখনো ছবি দেখে শেখানো সম্ভব নয় বা মুখে বলে শেখানো সম্ভব নয়। তার আগে রত্নপাথরের গ্রন্থটি আপনারা একটু দয়া করে পড়বেন, এটা হচ্ছে আমার কথা। আর কারো কোনো প্রশ্ন আছে বলুন। স্যার জি স্যার। স্যার স্যার ওই সকালবেলা স্যার ওই যে রাহু স্যার কোন সাইড দেখে স্যার? ডান সাইড? হ্যাঁ, রাহু মানব দেহের বাম সাইড, কেতু হচ্ছে ডান সাইড। যদি বাম সাইডে প্যারালাইসিস হয়, প্যারালাইজডে যদি বাম সাইড পড়ে যায় তো ধরে নেবেন এটা রাহুর কারণে ঘটেছে। ডান সাইড পড়লে ধরে নেবেন কেতুর প্রবলেমে ডান সাইড পড়েছে। এটা একটা সহজ পদ্ধতি আর কি। দুর্ঘটনায় যদি ডান সাইড আক্রান্ত হয় বুঝবেন যে এটা কেতুর গুপ্ত ঘাতকে এটা হয়েছে, আর যদি বাম সাইডে আঘাত খান বলবেন যে রাহুর কুপ্রভাবে এটি হচ্ছে। এটা ধরার একটা থট ট্রেনিং পদ্ধতি। তার মানে এটাই চিরন্তন সত্য তা কিন্তু নয়, বা শতভাগ সত্য তা কিন্তু নয়। এটা প্রায় সত্য, মানে প্রায় বলতে কি হয়তো 98-95% বা 90% সত্য। অনেক স্যার। হ্যাঁ, আর একটা স্যার ওই যে সেফায়ার গ্রুপের রত্ন যে রং হয় সেই কাজ করে না কি যেটা কথা, সেই গ্রহ অনুযায়ী মানে রং অনুযায়ী সেই গ্রহের যে রং সেই রঙের কাজ করবে। সেফায়ার গ্রুপের রত্ন যে রঙের হবে সেই রঙের কাজ করবে। হ্যাঁ, সেই গ্রহের কাজ করবে, সেই গ্রহের কাজ করবে। আর একটা স্যার ছিল ওই যে আপনাদের সকালবেলা ক্লাসের পরে একজন শিক্ষার্থী জানিয়েছেন যে চন্দ্র শুক্র এক গৃহে অবস্থান করছে, চন্দ্র শুক্রের সঙ্গে রাহু অবস্থান করছে বৃষ রাশিতে। তাহলে এখানে মানে চন্দ্র তুঙ্গস্থ, রাহু যুক্ত এবং শনি যুক্ত। তো লগ্নটা ধরে নিলাম মীন লগ্ন, বা ধরেন একটি লগ্ন আমরা ধরে নিলাম। তো সেখানে বৃষ রাশিতে রাহু এবং শনি যুক্ত হয়ে বসে আছে। তো রাহু এখানে তুঙ্গস্থ, চন্দ্রও তুঙ্গস্থ। তো সেখানে শনিটা বসে আছে, শনি হচ্ছে মীন লগ্নের একাদশ এবং দ্বাদশপতি। তো যদি একাদশ এবং দ্বাদশপতি শনি সেখানে বসে থাকে তৃতীয় ভাবে, লগ্নের তৃতীয়, মীন লগ্নের ক্ষেত্রে, তো মীন লগ্নের ক্ষেত্রে তৃতীয় শনি বসে আছে রাহু এবং চন্দ্র। তো এখানে চন্দ্রের যদি ক্লিয়ার রত্ন মানে মুক্তা বা মুনেস্টোন, চন্দ্রের মূল রত্ন তো মুক্তা,
তো মুক্তাটি যদি জলের মতো স্বচ্ছ হয়, যেটি চোখের জল পড়লে যেমন হবে এপাশ থেকে ওপাশ দেখা যাবে, বা মোম খাঁটি মোম যে মানে জেলে যদি টপ টপ করে ফুটা ফেলানো হয় তাহলে এপাশ থেকে ওপাশ দেখা যাবে না, এরকম স্বচ্ছ যদি মুক্তা হয় তাহলে শুক্র এবং চন্দ্রের একসঙ্গে কাজ করবে। ক্লিয়ার? এবার তাহলে মুনস্টোনটাও স্বচ্ছ হলে হয়তো চন্দ্র এবং শুক্রের একসঙ্গে কাজ করবে। বুঝতে পেরেছেন? যদি স্বচ্ছ হয়। আর যদি চন্দ্রের এই মুনস্টোন বা মুক্তাটি যদি ঘোলা হয় তাহলে আর শুক্রের কাজটি করলো না, শুধু চন্দ্রের কাজ করলো। তো চন্দ্র তো ওখানে তুঙ্গস্থ এবং রাহু যুক্ত হয়ে বসে আছে, চন্দ্রগ্রহণ কিন্তু তৈরি করেছে না? অর্থাৎ তার মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো হবে, আয় ব্যয় প্রতি শনি সেখানে বসে আছে। তো মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র, রাহু এবং শনি এই তিনটি গ্রহ কি শুভ না অশুভ না মধ্যম কি বলেন তো? বলুন। মীন লগ্নের ক্ষেত্রে শুক্র এবং শনি অশুভ গ্রহ, স্যার, পাপ গ্রহ। রবিও অশুভ গ্রহ। হ্যাঁ, রবি, বুধ, শুক্র, শনি চারটি গ্রহই মীন লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ। তো শনি একাদশ এবং দ্বাদশ পতি বৃষ রাশিতে বসে আছে, বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়ে বসে আছে, সেখানে রাহু যুক্ত, রাহুও তুঙ্গস্থ হয়ে বসে আছে। তাহলে এখানে চন্দ্রের মুক্তা যদি জলের মতো স্বচ্ছ দেওয়া হয় তাহলে সেটা তো মুক্তা হবে না, সেটা হবে কেমিক্যাল তৈরি করা। কোনো মুক্তার তো এপাশ থেকে ওপাশ দেখা যায় না। এমন কোন মুক্তা কেউ দেখেছেন? গুরুজি কোনোদিন দেখেছেন? না না। হয়? আচ্ছা, আমি এটাই ভাবতেছিলাম স্যার। হ্যাঁ, আমি এটাই ভাবতেছিলাম যে মুক্তা তো এপাশ ওপাশ দেখা যায় না, তো আপনি বলছেন কেন? আমি এটাই বুঝতে পারছিলাম না স্যার। কেন দেখা যায়? যেগুলো গলায় দেওয়া পুঁতির মুক্তা আছে, নকল মুক্তা, ওগুলো দেখা যায়। স্ফটিকের মতো একেবারে চকচকে, এগুলো দেখা যায়। আবার মুনস্টোনও কিন্তু ঘোলা থাকবেই। রিয়াল মুনস্টোন, সিলোনি মুনস্টোনে কিন্তু ঘোলা থাকবেই। ওইটাই হচ্ছে মুনস্টোনের স্বচ্ছতা এবং খাঁটিত্ব। কিন্তু যেটা স্বচ্ছ মুনস্টোন সেটা নকল, নকলটার এপাশ ওপাশ দেখা যাবে। এই জন্য আমার হাতের সব পাতলগুলো নকল, সব এপাশ ওপাশ দেখা যায়, হাতের লোমও দেখা যায়, অর্থাৎ নকল। আর আসল করে বেড়াবো পথে ঘাটে যেভাবে ঘুরে বেড়াইয়ে তো সারা ছিনতাইকারীরা নিয়ে যাবে, দরকার কি? তার থেকে নকল করে বসে থাকা ভালো। স্যার, হ্যাঁ বলুন। স্যার, আসল যে রত্নপাথর সেগুলো কি সবসময় ঘোলা হবে? না, রত্নটি, ছেলেটি একটি হীরের টুকরো। ছেলেটি হীরের টুকরো মানে কি? ছেলেটির কোথাও এখানে খুবলা থাকবে না, এখানে একটু কালো দাগ থাকবে না, চোখ গর্তের মধ্যে থাকবে না, নাক গোছা থাকবে না, বা কান বাঁকা থাকবে না, ঠোঁট বাঁকাবে না, ঠোঁটটা একেবারে যেন পটল চেরা ঠোঁট থাকবে, দেখলেই কোলে করতে ইচ্ছা করবে, আদর করতে ইচ্ছা করবে, স্নেহ করতে ইচ্ছা করবে, তাকে নাচাতে ইচ্ছা করবে, সেই তো রত্ন। রত্ন মানে কোনো নিখুঁত, কোনো খুঁত থাকবে না। কোন রত্নে তিল বিন্দু মানে জাল চিহ্ন, ফাটা, ত্রাস, কাটা সবই অশুভ, কোনোটাই থাকবে না। অর্থাৎ রত্ন মানে হীরের টুকরো। হীরের টুকরো যেমন আপনি, হ্যাঁ আপনার নিঃসন্দেহে বলবো যে আমাদের পরমা ম্যাডাম একদম সুন্দরী একটি মেয়ে, গুণে গুণান্বিত, রূপেও যেমন গুণেও তেমন। রূপে স্যার, আপনার অনামিকা আঙ্গুলের রত্নটা কি রত্ন স্যার? কথা কি জিজ্ঞেস করি কি করে? তো রূপে গুণে যে সেরা সেই তো হীরের টুকরো নাকি? তো রত্ন মানে পাথর যদি হয় তার মধ্যে দাগ থাকবে, গোলা থাকবে, গাড়িও থাকবে, বাঁকা থাকবে, ওটা পাথর। পাথর এমন তেমন হবেই। কিন্তু রত্ন, রত্ন মানে দেখতে, হ্যাঁ দর্শনদারিতে রত্নের মতো চেহারা হতে হবে। রূপে গুণে হয় তন্ময় বাগচির মতো, ডেনি সাহার মতো, নচেত যেমন জয়ন্ত দেবের মতো, পরমা ম্যাডামের মতো, বা সুবল মালাকারের মতো, এইরকম হতে হবে। আর নচেত শুভম বিশ্বাসের মতো শান্ত শিষ্ট নম্র ভদ্র, একেবারে চন্দ্রের মতো মাতৃমূর্তির মমত্ব তার মধ্যে থাকতে হবে, তবেই না তাকে রত্ন বলা হবে। এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন পরমা ম্যাডাম? রত্ন মানে গোলা থাকবে তা নয়, এটি আপনাদেরকে মানে বোঝানোর জন্য এটি বললাম। আর আমি নকল করে আসি, এটাকে
অরিজিনাল ভাবে বোঝানোর জন্য এটি বললাম। আর অনামিকা আঙ্গুলে যেটি বলেছেন এগুলো কাজ পাথর মার্কা, তাই আর কি বললাম যে এটা বলা যায় না, ক্লাসে বললে ইজ্জত যাবে। তো যাই হোক, আপাতত যেটুক আছে এটুক নিয়ে থাকি, এটা এই প্রসঙ্গে না যাই। স্যার একটা প্রশ্ন করবো? দ্রুত দ্রুত করুন, আর টাইম কিন্তু বেশি দেওয়া যাবে না। স্যার কিছু কিছু ক্ষেত্রে স্যার কিছু কিছু গ্রহ অশুভ, তারপর তার প্রতিকার দিতে নেই কেন স্যার? এই তো অশুভ গ্রহ যখন অশুভ ফল দেবে তখন তার প্রতিকার দিলে আরো বেশি অশুভ ফল দেবে। ধরুন আপনি এই জায়গায়, না 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 এর তো সহজ উত্তর, এর এমন কঠিন কি আছে? এখানে আমাদের ভট্টাচার্য বাবু, আর ধরেন জয়ন্ত বাবু, আর সুবল মালাকার, এই তিনজন যদি ধরেন আমাদের শান্তনু সরকারকে চেপে ধরে, বা সুবল বিশ্বাসকে চেপে ধরে, বা ধরুন নীরজ কান্তি রায়কে চেপে ধরে, যদি ধরেন এরা চেপে ধরেছে, তো উনাদের মতো মানে হাতির মতো মানুষ, মানে মনে কিছু নিবেন না, মানে ধরেন পোয়েটি মানুষ, এইবার কৃষক কঙ্কালসার মানুষকে চেপে ধরেছে। তো চেপে ধরলে এবার কঙ্কালসার মানুষ, আমি সুবল বিশ্বাসকে বাঁচাতে গেলাম, নীরজ কান্তি রায়কে বাঁচাতে গেলাম, তো বাঁচাতে গেলে তাহলে কি করতে হবে? ওনাকে টেনে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তাই তো? 80 কেজি লোক একজন ওনার কার পরে চেপে ধরেছে, আর ওনাকে টেনে বাইর করতে গেলি ঠ্যাং ছিঁড়ে বেরোবে, হাত ছিঁড়ে বেরোবে, পা ছিঁড়ে বেরোবে, এমনকি মাথা ধরে টান দেবো, গলাও ছিঁড়ে যাবে, তো শেষ। তখন কি করতে হবে? তখন আগে সুবল মালাকারকে সরাতে হবে, উঁচু করে সরাতে হবে। তো উঁচু করার ক্ষমতা তো আমার নেই। অর্থাৎ পাপ গ্রহ যখন পাপস্থ হবে, সে অধিক ভার দেবে আপনার উপরে, ভর করবে, যেমন ভূতে ভর করে, ভূতে আসর করে, জিনে আসর করে, এরকম হবে। তো সেই অশুভত্ব ভর করবে। এবার যদি রত্ন পাথর দেন আরো, আপনার এমনি আমাদের সুমন কবিরাজ নামে একজন শিক্ষার্থী ছিল গত ব্যাচে, তার একটি হাত কিন্তু নেই, ডান হাত নেই, ডান হাতের মাথা নেই, কিন্তু ওনার হাতে এত শক্তি, উনি হাতটি এভাবে ধরলে 3 জন লোক ঝুলে পড়ে ওই হাতটি সোজা করা যায় না, এত শক্তি ওনার হাতে। তাহলে ওনার ওই হাতে যদি এবার স্টিলের পাত দিয়ে ভালো মতো করে একটা কভার ভরায় দেন, তাহলে উনি এইবার 3 জনে, যার ভূতা হাত, যার আঙুল নেই, সে 3 জনে নোয়ানো যায় না টেনে, এইবার স্টিলের পাত দিলে তারপরে যদি উনি একটা ঘুষি মারে, তো কেমন লাগবে সেই ঘুষিটা খেতে? বলেন কেমন লাগবে? খাবেন? একবার খাবেন? তাহলে ডাক দিই সুমন কবিরাজকে, সুমন হাজারিকে, দেখেন একটু খেয়ে দেখেন। তো এই খারাপ গ্রহ যখন শক্তিশালী, আরো রত্ন পরালে, অর্থাৎ স্টিলের পাত পরায় দিয়ে যদি শক্তিশালী করেন, তখন সে কিন্তু আরো শক্তিশালী হয়ে, মানে সে একেবারে দুর্দমনীয় হয়ে যাবে, তাকে দমন করার ক্ষমতা আর কারণে, তখন মানব জাতিকে আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। স্যার তাহলে ওইগুলো থেকে বাঁচার উপায় কি স্যার? ওই যে বললাম, সুবল মালাকারকে, মোটা মানুষকে আগে সরিয়ে দাও। যদি পাথর না নেই? আরে পাথর নেবেন না, ইষ্টমন্ত্র গুরু মন্ত্র জপ করবেন, না নচেত ওই রূপার পাত্রে জল খাবেন, না সীসার পাত্রে জল খাবেন, এই যে বললাম আগে তখন। মানে স্যার গ্রহ প্রতিকার করলে স্যার শক্তিশালী হয় স্যার? অবশ্যই তো শক্তিশালী হবে, অথবা শান্ত হবে, দুটোই হবে। হয় শান্ত হবে, এটির জন্য আরেকটি ক্লাস দরকার। আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এই ক্লাস নেবেন, আমার গুরুজি। কি নিবেন? কোন গ্রহ নিদ্রিত, ক্ষুধিত, চিন্তাক্লিষ্ট, এমনকি কোন গ্রহ সুপ্ত, কোন গ্রহ তেজস্বী, কোন গ্রহ জাগ্রত, এই গ্রহ কেন জাগ্রত হয়, কেন সুপ্ত হয়, কেন নিদ্রিত হয়, কেন ক্ষুধিত হয়, কেন চিন্তাক্লিষ্ট হয়, কেন শত্রু মানে ঘায়েলকারী হয়, এই ক্লাস কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার নেবেন, বা আমার শ্রদ্ধেয় গুরুজি নেবেন। তো তখন আপনারা বুঝতে পারবেন যে ক্ষুধিত যে গ্রহ, যার ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তাকে তার রত্ন পরিয়ে দিলেন, তাহলে ক্ষুধা মিটে যে সে শক্তিশালী হলো। সিংহের যদি ক্ষুধার্ত সিংহকে খাবার দেন, তা খাওয়ার পরে সে আশেপাশে আর কাউকে রাখবে না ঘুমিয়ে থাকবে? কি করবে? আরো খাবে স্যার। হ্যাঁ, না ঘুমিয়ে সিংহ পেট পুরে খেতে পারলেও চরিত্র হচ্ছে যতক্ষণ আর ক্ষুধা না লাগবে ততক্ষণ সে ঘুমাবে। কিন্তু গ্রহরাজদের চরিত্র কিন্তু সিংহের মতো না। ওর ক্ষুধিত গ্রহর পেট পুড়িয়ে দিয়েছেন, ও শালা এইবার সারা দুনিয়াকে খাবে। বুঝতে পেরেছেন? এত সোজা নয় জ্যোতিষ শাস্ত্রের প্রেডিকশন। কিন্তু যদিও নিউমারোলজি শেষ করেছি,
নিউমারোলজি শেষ অন্তে যদি এটিকে না বলি, আপনারা এর আগের চরিত্রগুলো ভুলে যাবেন, যে কোন গ্রহের জন্য, কোন সংখ্যার জন্য আমি কোন রোগ ব্যাধির কথা বলেছি, কোন চরিত্রের কথা বলেছি, কোন বৈশিষ্ট্যের কথা বলেছি, কোন ভাগ্যের কথা বলেছি, এটি ভুলে যাবেন। তার জন্য এই ক্লাস এত আগে দেওয়া হয়েছে, নচেত এই ক্লাস এত আগে দেওয়া হতো না। তারপরেও কিন্তু সকালে বলেছি যে এই ক্লাস আপনাদের অবশ্যই কিন্তু এর পরবর্তীতে আবার দেখতে হবে, যখন সকল সাবজেক্ট হবে।